আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা চলে আসলাম তাপগতিবিদ্যার আরেকটা লেকচারে। সো বেসিক্যালি তোমরা দেখছো যে আমরা শুরুর দিকে তাপগতিবিদ্যার লেকচারগুলোতে খুব আস্তে আস্তে বেসিক কনসেপ্টটা খুব সুন্দর মতো ডেভেলপ করে আসছি। আমাদের 2 নাম্বার লেকচারে আমরা যে তাপগতীয় অবস্থা, তাপগতীয় চক্র, তাপগতীয় প্রক্রিয়া পড়ছি, সেগুলাই কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদের কাজে লাগতেছে। তো লাস্ট লেকচারে আমরা অন্তস্থ শক্তি এবং কৃতকাজ সম্পর্কে পড়ে আসছি। সেই পুরা লেকচারটাই আলটিমেটলি আমার এই নতুন যে লেকচারটা আমরা নিব, দ্যাট ইজ তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং তার প্রয়োগ, সেখানে প্রচুর কাজে লাগবে। ঠিক আছে, তাইলে চলো কথাবার্তা না বাড়ে আমরা শুরু করি। আমরা এমনভাবেই লেকচারগুলোকে ডেলিভার করার চেষ্টা করতেছি অন্যরকম পাঠশালা পরিবারের পক্ষ থেকে, যেন তাপগতিবিদ্যা রিলেটেড তোমাদের যত ধরনের প্রবলেম তোমরা ফেস করো, বোর্ড পরীক্ষায় বলি, কলেজের পরীক্ষায় বলি, হয়তো কোনো কোনো কলেজের পরীক্ষায় একটু এদিক ওদিক কঠিন প্রশ্ন চলে আসে, অথবা তুমি যদি অ্যাডমিশন টেস্টের কথা বলো, যে কোনো টাইপের কোয়েশ্চেন তাপগতিবিদ্যা থেকে আসুক না কেন, তুমি টপিকগুলোকে সুন্দর মতো বুঝে ইজিলি সলভ করতে পারো, সেটাই হচ্ছে আমাদের টার্গেট। এবং জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে তোমাদের যে ভীতি কাজ করে, আমরা কিন্তু টপিক ওয়াইজ জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের জন্য সাজিয়ে দিচ্ছি। ঠিক আছে, কাজেই জ্ঞান, অনুধাবন, এমসিকিউ, সিকিউ, অ্যাডমিশন টেস্ট যত যাই বলো না কেন, সব কিছু কিন্তু তুমি এক জায়গায় এক ছাদের নিচে পেয়ে যাচ্ছ। তো সো লেটস স্টার্ট। হ্যাঁ, আচ্ছা, তো দেখো আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র একটা বিবৃতি দেয়া আছে। আমি বিবৃতিটা পরে পড়বো। আমি তোমাদেরকে আমাদের গতানুগতিকভাবে তাপগতিবিদ্যা নিয়ে যখনই আমরা ডিসকাস করি, একটা সিস্টেম কল্পনা করি। সো লেটস সে আমাদের একটা সিস্টেম হচ্ছে, এইখানে মনে করো আমাদের একটা পিস্টন আছে, এই পিস্টন, আর এইখানে হচ্ছে গিয়ে আমাদের একটা সিলিন্ডার। ওকে, আর এই পিস্টনটা হচ্ছে অনেকটা এইরকম। পিস্টনটাকে যদি আমি একটু সুন্দর করে আঁকতে চাই, এই হচ্ছে একটা পিস্টন। পিস্টন বলতে আমরা বুঝাই আর কি ঢাকনা, এবং আমরা এই পিস্টনটাকে বললাম যে বিচরণ ক্ষম, মানে বিচরণের ক্ষমতা আছে, বিচরণক্ষম পিস্টন, বিচরণক্ষম পিস্টন। ঠিক আছে, বা গতিশীল হতে পারে এমন পিস্টন। ইংলিশটা সুন্দর, মুভেবল পিস্টন। যাই হোক, এর ভিতরে বেশ কিছু আদর্শ গ্যাস আছে। আমরা আদর্শ গ্যাস নিয়ে হচ্ছে আলাপ আলোচনা করব। এখন তুমি যেই কাজটা করছো সেটা হচ্ছে, মনে করো এই মুহূর্তে ওর তাপগতি অবস্থায় প্রেসার জানা, ভলিউম জানা, টেম্পারেচার জানা, এগুলো আমরা বুঝি। এখন তুমি যে কাজটা করছো সেটা হচ্ছে, এই আদর্শ গ্যাসটাকে তুমি কিছুটা উত্তপ্ত করছো। মনে করো একটা বুনসেন দীপশিখা দিয়ে এটাকে মনে করো যে তুমি উত্তপ্ত করতেছো, অর্থাৎ এই সিলিন্ডারের ভিতরে তুমি তাপ সঞ্চারণ করতেছো। ধরে নাও যে সিলিন্ডারে এই যে নিচের যেই দেয়ালটা আছে, এই দেয়ালটা হচ্ছে তাপ সুপরিবাহী। ঠিক আছে, এই দেয়ালটা হচ্ছে তাপ সুপরিবাহী, তাপ সুপরিবাহী। সো তাপ আদান প্রদান করতে এর কোনো আপত্তি নাই। কাজেই সহজ কথা, আমি যেটা করতেছি সেটা হচ্ছে, এই বুনসেন দীপশিখা দিয়ে আদর্শ গ্যাস সিস্টেমটাকে উত্তপ্ত করতেছি। কাহিনী যেটা হচ্ছে, আমি খুব অল্প সময়ের জন্য খুব অল্প পরিমাণ তাপ এই গ্যাসটাকে সঞ্চারিত করতেছি। অল্প পরিমাণ তাপ, খুব বেশি পরিমাণ তাপ না। কিন্তু নর্মালি আমরা তাপকে লিখি হচ্ছে কিউ দ্বারা, বা তাপ প্রবাহকে আমরা লিখি কিউ দ্বারা। যেহেতু আমরা ক্ষুদ্র তাপ সঞ্চারণ করতেছি, আপাতত ক্ষুদ্র তাপ সঞ্চারণ করতেছি বা ক্ষুদ্র তাপ প্রবাহ চালাইতেছি, আমরা এটাকে ডিকিউ বলবো। দ্যাট ইজ, আমার এই গ্যাসগুলা ডিকিউ পরিমাণ তাপ শোষণ করছে বুনসেন দীপশিখা থেকে। ভালো, গ্যাসগুলো তাপ শোষণ করলো। তাপ শোষণ করার পরে এদের ভিতরে কিছু রিয়াকশন দেখা যায়। রিয়াকশনটা কি? 1 নাম্বার রিয়াকশন হচ্ছে, এই গ্যাসগুলার শক্তি বেড়ে যায় বা গতি শক্তি বেড়ে যায়। গ্যাসগুলা ছোটাছুটি করতে শুরু করে, গতি শক্তি বেড়ে যায়। গ্যাসগুলা হচ্ছে গিয়ে ছোটাছুটি করতে শুরু করে, তাই তো? গতি শক্তি যদি বাড়ে, আমরা বলতে পারি যে গ্যাসের একমাত্র শক্তি কিন্তু ওর গতি শক্তি। এখন ভাই, গতি শক্তি যদি বাড়ে, আলটিমেটলি আমি বলতে পারি যে গ্যাসটার অন্তস্থ শক্তি বেড়ে যাবে, গ্যাসটার অন্তস্থ শক্তি বেড়ে যাবে। এখন তুমি কিন্তু অনেক বেশি পরিমাণে তাপ দাও নাই, অল্প পরিমাণ তাপ দিছো। তাহলে অল্প পরিমাণ তাপ যদি দাও, অন্তস্থ শক্তির যে পরিবর্তন হবে সেটাও অল্প পরিমাণ হবে। তাহলে অন্তস্থ শক্তির পরিবর্তনটা যদি আমরা একটু লিখতে চাই, অন্তস্থ শক্তির পরিবর্তন, অন্তস্থ শক্তির পরিবর্তনটা যদি আমরা লিখতে চাই, অবশ্যই অন্তস্থ শক্তির পরিবর্তনটা এখানে বাড়বে। আমরা পরিবর্তনকে নরমালি
ডেল্টা ইউ দ্বারা লিখি, বাট যেহেতু এখানে খুব ক্ষুদ্র পরিমাণ পরিবর্তন নিয়ে কথা হচ্ছে, আমরা এই অন্তঃস্থ শক্তির পরিবর্তনটাকে এখানে ডি ইউ বললাম। ঠিক আছে, তাহলে একটা প্রতিক্রিয়া আমরা পাইলাম যে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে। সেকেন্ড যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, তুমি যদি একটু ভালো মতো বুঝো, এই যে পিস্টনটা এটা কিন্তু বিচরণক্ষম পিস্টন। যখনই এই গ্যাসগুলা ছোটাছুটি করা শুরু করবে তখনই গ্যাসগুলা কিন্তু পিস্টনটাকে উপরের দিকে একটা ধাক্কা মারবে, তাই তো? গ্যাসগুলা পিস্টনটাকে উপরের দিকে একটা ধাক্কা মারবে বা ঠেলা মারবে। এই ঠেলার কারণে পিস্টনটা কিন্তু ওর আগের জায়গাটা ধরে রাখতে পারবে না, কিছুটা উপরে উঠে যাবে। তাইলে পিস্টনটার ওপর ক্রমাগত যে ধাক্কা বা ঠেলা, এই ঠেলাটা খেয়ে পিস্টনটা কিছুটা উপরে উঠে যাবে। দেখো পিস্টনটা কিছুটা উপরে উঠে গেল। আমরা ধরে নিলাম যে পিস্টনটা মোটামুটি এইরকম একটা লেভেলে চলে আসছে। ঠিক আছে, আমি যদি পিস্টনটাকে একটু সুন্দর করে আঁকতে চাই, এইরকম কিছু একটা লেভেলে চলে আসছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের পিস্টনের বর্তমান অবস্থা। আমরা আরেকটু করে আঁকি এইটাকে। দেখো পিস্টনের বর্তমান অবস্থাটা বোঝানোর জন্য আরেকটু আমরা ক্লিয়ার করে জিনিসটাকে আঁকি। এই হচ্ছে কি আমাদের ঢাকনা বা পিস্টন, এই তো। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের পিস্টনের বর্তমান অবস্থা। তাপ শোষণ করার পর গ্যাসের ধাক্কায় পিস্টনের বর্তমান অবস্থা। তাইলে তুমি একটু তাকায় দেখো, এই যে পিস্টনটাকে গ্যাসগুলা ধাক্কা দিয়ে উপরে উঠাইছে, এইখানে গ্যাস বা সিস্টেমের আয়তন বাড়ছে না? এখন কিন্তু গ্যাসগুলা বেশ বিচরণ করার মতো বেশ ভালো একটা জায়গা পাইছে। এইখানকার পিস্টনটা কিন্তু এখন আর নাই, পিস্টনটা উপরে উঠে গেছে। তাহলে গ্যাসগুলা এই যে আমার দুই হাতের মাঝখানের যে জায়গাটা দেখতে পাচ্ছ, এর ভিতরে বিচরণ করতে সক্ষম। তাইলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে গ্যাসগুলা নড়াচড়া করার মতো জায়গা পাইছে বেশি। গ্যাসগুলো এখন এই জায়গাগুলোতেও চলে আসতে পারবে। অর্থাৎ সহজ কথা, গ্যাসগুলা তথা সিস্টেমের আয়তন বৃদ্ধি পাচ্ছে। তাইলে এই অল্প পরিমাণ তাপ দেওয়ার কারণে যে সেকেন্ড রিঅ্যাকশনটা দেখা গেল সেটা হচ্ছে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। গ্যাসের আয়তন বৃদ্ধি পায় এবং যে পিস্টনটা, সেই পিস্টনটা উপরে উঠে যায়, উপরে উঠে যায়। এখন পিস্টন উপরে উঠছে, গ্যাসের আয়তন বাড়ছে, তার মানে কি গ্যাসটা বা সিস্টেমটা পিস্টনটাকে ধাক্কা দিয়ে উপরে তুলছে, বা গ্যাসটা বা সিস্টেমটা একটা কাজ করছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে গ্যাস কাজ করে বা কাজ সম্পন্ন করে, কাজ সম্পন্ন করে। এখন প্রশ্ন হচ্ছে, গ্যাস কি অনেক বেশি পরিমাণ কাজ সম্পন্ন করতে পারবে বা পিস্টনটাকে অনেক বেশি উপরে উঠায় দিতে পারবে? আমি হয়তো আঁকছি এরকম যে অনেকটা উপরে উঠে গেছে বোঝানোর খাতিরে, বাট দেখো গ্যাসটা উপরে উঠে যাওয়া বা গ্যাসটা আয়তন বাড়া, পিস্টন উপরে উঠে যাওয়া অথবা অন্তঃস্থ শক্তির বেড়ে যাওয়া, এই সব কিছুই কিন্তু একটা জিনিসের প্রভাবে হচ্ছে, সেটা হচ্ছে তাপ দেওয়ার কারণে। এখন যে তাপটা তুমি দিচ্ছ এটা কিন্তু অনেক বেশি না, খুবই ক্ষুদ্র তাপ। তাহলে ক্ষুদ্র তাপের জন্য অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা যেমন ক্ষুদ্র হবে ডিইউ, তেমনি কৃত কাজটাও কিন্তু খুব কম হবে। আমরা সেই কম কৃত কাজকে লিখি হচ্ছে ডিডাব্লিউ, ডিডাব্লিউ। ঠিক আছে, তাহলে যে কৃত কাজটা হবে সেটা হবে ডিডাব্লিউ পরিমাণ। তাইলে তুমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করো, তুমি একটা জিনিস বুঝে ফেলার কথা, যেহেতু তোমরা বুদ্ধিমান মানুষ, সেটা হচ্ছে এই ডিকিউ পরিমাণ যে তাপ, সেটা সিস্টেম শোষণ করছে। শোষণ করার ফলে ওই তাপটা দুইটা জিনিসে কনভার্ট হয়েছে। প্রথমটা হচ্ছে ওই তাপটার কিছু অংশ অন্তঃস্থ শক্তির পরিবর্তন ঘটাইছে এবং বাকি অংশ কাজ করছে। তাহলে আমরা বলতে পারি না আমাদের যে প্রযুক্ত তাপ শক্তি বা প্রযুক্ত তাপ, সহজ ভাষায় যদি লিখতে চাই, যে সিস্টেমের জন্য কোনো একটা সিস্টেমে বা এই সিস্টেমে আমাদের প্রযুক্ত তাপ সমান সমান অন্তঃস্থ শক্তির পরিবর্তন, অন্তঃস্থ শক্তির পরিবর্তন প্লাস কৃত কাজ। এটা হচ্ছে আমাদের মাদার ফর্মুলা, ঠিক আছে, বা কনসেপ্ট। এখন এইখান থেকে প্রযুক্ত তাপটা যেহেতু আমরা এই যতটুকু আলোচনা করছি এই সিস্টেমের জন্য খুব ছোট চিন্তা করছি,
দ্যাট ইজ ডিকিউ। ডিকিউ যদি ছোট হয় তাহলে আমরা বলতে পারি অন্তস্থ শক্তির যে পরিবর্তন সেটা ডিইউ হবে ছোট, এবং যে কৃত কাজ সেটাও কিন্তু ছোট হবে, ক্ষুদ্র কাজ, দ্যাট ইজ ডিডাব্লিউ। আর এই যে ফর্মুলাটা, এটাই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এবং এই কথাটাই এইখানে হচ্ছে গিয়ে বলা হয়েছে। তোমরা যদি একটু ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে দেখতে পাবা। দেখো কি বলছে। বলছে যে যখন কোনো সিস্টেমে তাপ সরবরাহ করা হয়, ধরে নিলাম সেই সরবরাহকৃত তাপ হচ্ছে ডিকিউ, অথবা সিস্টেম কর্তৃক তাপ গৃহীত হয়, ঠিক আছে, অর্থাৎ ডিকিউ পরিমাণ তাপ গৃহীত হইল, তখন এর কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, দ্যাট ইজ ডিইউ, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করে। অভ্যন্তরীণ শক্তি বাড়লে তো তাপমাত্রা বাড়বেই, এবং অবশিষ্ট অংশ বাহ্যিক কাজ সম্পাদনে ব্যয় হয়। বাহ্যিক কাজ বলতে আমরা এখানে ডিডাব্লিউ কে বোঝাচ্ছি, দ্যাট ইজ ডিকিউ। দুইটা ক্ষেত্রে ব্যয় হচ্ছে, একটা হচ্ছে ডিইউ, আরেকটা হচ্ছে ডিডাব্লিউ। সো আমরা বলতে পারি ইভেনচুয়ালি যে ডিকিউ সমান সমান আমাদের হচ্ছে গিয়ে ডিইউ প্লাস ডিডাব্লিউ। এটা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র তাপ যদি আমরা সিস্টেমে দেই সেক্ষেত্রে আমার ফর্মুলাটা হবে এরকম। বাট সবসময় কোনো একটা তাপগতীয় প্রক্রিয়াকে আমরা ক্ষুদ্র সময়ের জন্য চালাই? উত্তর হচ্ছে না, আমরা কিন্তু বেশ ভালো সময়ের জন্য চালাই, এবং দেখবা যে তোমরা এক অবস্থা থেকে অন্য অবস্থা একটা তাপগতীয় সিস্টেমকে নিতে আমার বেশ ভালো এফোর্ট দিতে হয়। সো আমার প্রযুক্ত তাপ যেটা, সেটা কিন্তু আর ছোটোখাটো তাপ দিলে কাজ হবে না, বেশ ভালো অ্যামাউন্টে তাপ দিতে হয়। তো সেক্ষেত্রে আমার ফর্মুলাটা কিন্তু একটু চেঞ্জ হবে। ডিকিউ আমি আর তখন বলবো না, আমি তখন তাকে বলবো প্রযুক্ত তাপ, বেশ বড় ধরনের তাপ, আর তাপকে আমরা লিখি কিউ দ্বারা, ক্যাপিটাল কিউ সমান সমান ডি ইউ। আমরা বলি না, অন্তস্থ শক্তির পরিবর্তনকে আমরা নর্মালি হচ্ছে ডেল্টা ইউ দিয়ে লিখি, কিউ সমান সমান ডেল্টা ইউ প্লাস ডিডাব্লিউ। কিন্তু আমরা বলি না, ওটাকে যখন আমরা বড় ছোট কাজ চিন্তা করি বা ক্ষুদ্র কাজ চিন্তা করি ডিডাব্লিউ বলি, বাট যখন একটা বড় পরিসরে কাজ চিন্তা করি বা হিসাব করি তখন আমরা তাকে ডাব্লিউ বলি। সো এই চলে আসলে আমাদের ফর্মুলা। তোমাদের অনেক বইতে হয়তো এই নোটেশনগুলো একটু অন্যরকম করে দিলেও দিতে পারে, বাট বিশ্বাস করো এইটাকে তোমরা নিশ্চিন্তে ফলো করতে পারো। ওকে, তাইলে এইটা আমরা মোটামুটি বুঝে ফেললাম। এখন আসো আমাদের পরের স্লাইডে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস বলা হচ্ছে। দেখো, তাপগতিবিদ্যার আমাদের যে প্রথম সূত্রটা ব্যবহারের সময় তাপ এবং কাজ একই এককে পরিমাপিত হয়, এই কথাটার মানে কি? দেখো, আমি তোমাদেরকে বলছিলাম যে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, অথবা তুমি বলতে পারো কিউ সমান সমান ডেল্টা ইউ প্লাস ডাব্লিউ। এখন তুমি একটু তাকায় দেখো, সেটা হচ্ছে আমরা তো জানি যে অন্তস্থ শক্তির পরিবর্তন এটার একক জুল, কৃত কাজ এটার একক জুল, তাইলে কিউ এটার একক কি হবে? জুলই হবে, ঠিক আছে? এটার একক কি হবে? জুলই হবে। তাহলে সবগুলো আমরা জুল এককে মাপবো, একটুকু আমাদের ক্লিয়ার, ঠিক আছে? এখন এই ছকের দিকে তাকানোর আগে আমি আরেকটা কথা তোমাদেরকে একটু বলতে চাই। দেখো, তোমাদের একটু মনে করায় দিই যে মনে করো আমি যখন তোমাদেরকে এইরকম একটা পানির পাত্রের কথা বলছিলাম, এই যে পানির পাত্র মনে করো একটা সিস্টেম, এই সিস্টেমে তুমি মনে করো এই তাপ দিচ্ছ, ঠিক আছে, দীপশিখা দিয়ে তাপ দিচ্ছ, তাইলে বলো তো এই তাপটা সিস্টেমটার ভিতরে ঢুকতেছে, অথবা সহজ কথাই সিস্টেমটা কি করতেছে? তাপটাকে গ্রহণ করতেছে। সিস্টেমটা কি করতেছে? তাপ গ্রহণ করতেছে। তাইলে বলো তো তাপ গ্রহণের ফলেও শক্তি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। তাইলে এই যে কোনো কিছু বাড়া মানে কি? পজিটিভ একটা চেঞ্জ আসতেছে। এই কারণে যখন কোনো একটা সিস্টেম তাপ গ্রহণ করে তখন আমরা ওর যেই তাপ বা কিউ এটার ভ্যালু বসাই পজিটিভ, অথবা তুমি যদি সহজ ভাষায় বলো ডিকিউ এর পরিবর্তনটা বসাই আমরা পজিটিভ, ঠিক আছে? আবার তুমি যদি তোমাদেরকে এরকম একটা এক্সাম্পল দিছিলাম যে একটা গরম কফির পাত্র, এটা মনে করো একটা গরম কফি পাত্র, ঠিক আছে? তাহলে এই যে গরম কফিটা মনে করো ধোঁয়া উঠতেছে, তুমি যদি স্বাভাবিকভাবে পরিবেশে এটাকে রেখে দাও দেখবে একটু পর ঠান্ডা হয়ে গেছে। কেন ঠান্ডা হয়েছে? কারণ তুমি দেখবা যে এখান থেকে কিছু পরিমাণ তাপ বাহিরে বেরোয় গেছে, পরিবেশে বর্জিত হয়েছে। তাহলে এইখানে তাপটা কি হয়েছে? তাপ বর্জিত হয়েছে। তাপ বর্জনের কারণে কোন ঘটনা ঘটছে? আমাদের এই যে গরম কফিটা ঠান্ডা হয়ে গেছে, টেম্পারেচার কমে গেছে, অন্তস্থ শক্তি বা ভিতরকার শক্তিটা কমে গেছে। এই যে শক্তি কমে যাওয়া একটা নেগেটিভ পরিবর্তনকে নির্দেশ করতেছে, নেগেটিভ একটা ভাইব দিতেছে। এই কারণে যখনই তাপ বর্জন করে তার জন্য আমাদের যে কিউ এর ভ্যালু মানে তাপের যে ভ্যালু সেটার ভ্যালুটাকে আমরা নেগেটিভ চিন্তা করি।
বা তুমি যদি ডিকিউ এর কথা বলতে চাও ডিকিউ এর ভ্যালুটাকে আমরা হচ্ছে নেগেটিভ চিন্তা করি। ঠিক আছে, কথা ক্লিয়ার? বুঝলাম। আচ্ছা, তোমাদেরকে যখন আমি অন্তস্থ শক্তি পড়াইছি তখন আমি কি বলছিলাম একটু মনে করায় দিই। দেখো, অন্তস্থ শক্তি যখন আমি পড়াইছি তখন তোমাদেরকে আমি বলছিলাম যে ডেল্টা ইউ এই ভ্যালুটা পজিটিভ হওয়া মানে কি, মানে হচ্ছে এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়ার সময় সিস্টেমের অন্তস্থ শক্তিটা বাড়ছে, পজিটিভ পরিবর্তন। আর অন্তস্থ শক্তি যদি বাড়ে আমরা বুঝতে পারতেছি সিস্টেমের টেম্পারেচার বাড়ছে, রাইট? একইভাবে যখন তোমাদেরকে আমি অন্তস্থ শক্তি পড়াইছিলাম বলছিলাম ডেল্টা ইউ যদি নেগেটিভ হয় তাহলে কি বোঝাচ্ছে, এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়ার সময় অন্তস্থ শক্তি কমতেছে, দ্যাট ইজ ইউ এর মানটা আমাদের কমতেছে, তাহলে টেম্পারেচারটা আমাদের কি হবে, কমে যাবে। ডান। আচ্ছা, এখন আসো, আমাদের এই দুইটা আমরা জানলাম। কৃত কাজ যখন পড়াইছিলাম তখন তোমাদের মনে আছে কিনা আমি বলছিলাম যে বারবার বলছি আয়তন যদি বাড়ে তাইলে কি হয়, পিস্টনটা উপরে উঠে যায়, গ্যাস নিজে কাজ করে, গ্যাস নিজে পিস্টনটাকে ধাক্কা দিয়ে উপরে উঠায়। তাহলে আয়তন বাড়া কথাটার মানে হচ্ছে গ্যাস বা সিস্টেম নিজে কাজ করছে, নিজে নিজে কাজ করে। এবং এই ক্ষেত্রে যেহেতু আয়তনটা বাড়ে সেক্ষেত্রে আমরা বলতে পারি আয়তনের যে পরিবর্তন ডিভি এটা হয় পজিটিভ, আর আয়তনের পরিবর্তন যদি পজিটিভ হয় আমাদের কৃত কাজ ডিডাব্লিউ বলো আর ডাব্লিউ বলো সেটার ভ্যালুটা কিন্তু পজিটিভ হয়। ঠিক আছে, এটুকু আমরা জানি। এবং উল্টাটা যদি হয় যে পিস্টনটা নিচে নামতেছে তার মানে হচ্ছে আয়তন কমতেছে, বাইরে থেকে কেউ একজন পিস্টনটাকে ধাক্কা দিয়ে নিচে নামাচ্ছে। সো এইখান থেকে আমরা বলতে পারি সিস্টেম বা গ্যাস এর উপর কাজ সম্পাদিত হচ্ছে, এর উপর কাজ হচ্ছে। যেহেতু এই ক্ষেত্রে আয়তন কমতেছে ডিভি হচ্ছে নেগেটিভ, ডিডাব্লিউ নেগেটিভ। তার মানেটা কি, সামারিটা কি দাঁড়াইলো, সিস্টেম নিজে কাজ করলে কাজ হচ্ছে পজিটিভ, আর সিস্টেমের উপর কেউ এসে খবরদারি করলে বা সিস্টেমের উপর কাজ করা হলে কাজ হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তাইলে এই যে কথাগুলো আমি বললাম এটাই কিন্তু এখানে ছকে লিখে দেওয়া হয়েছে। দেখো, সিস্টেম তাপ গ্রহণ করলে ধনাত্মক, কার মান, কিউ এর মান। সিস্টেম তাপ বর্জন করলে ঋণাত্মক, কার মান, কিউ এর মান। ডেল্টা ইউ কখন পজিটিভ হয়, যখন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বাড়ে। ডেল্টা ইউ কখন নেগেটিভ হয়, যখন অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়। তারপরে ডাব্লিউ কখন পজিটিভ হয়, যখন সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হয়, মানে সিস্টেম নিজে কাজ করে। ডাব্লিউ কখন নেগেটিভ হয়, যখন সিস্টেমের উপর কেউ খবরদারি করে বা সিস্টেমের উপর কাজ সম্পাদিত হয়। ঠিক আছে, তাইলে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যে সাইন কনভেনশনগুলা এগুলা সম্পর্কে তোমরা আইডিয়া পেয়ে গেছো। দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কে আমি যে বিবৃতিটা দিছি এটা দিছিলেন হচ্ছে বিজ্ঞানী ক্লসিয়াস। ঠিক আছে, এটা এই সমীকরণটা ক্লসিয়াসের সমীকরণ নামে পরিচিত। বাট ওনার আগে বিজ্ঞানী জুল তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কে একটা বিবৃতি দিছিলেন, বাট ওই বিবৃতিটার কিছু শর্টকামিংস আছে। এই শর্টকামিংস থাকার কারণে আমরা এটা নিয়ে ডিসকাস করি না বা খুব একটা এটা নিয়ে আলোচনা হয় না। তাও যখন প্রয়োজন হবে আমি তখন ওইটার কথা বলবো, আপাতত আমাদের প্রয়োজন পড়তেছে না, আমরা এটার কথা বলতেছি না। ক্লাসের শেষের দিকে আমরা হয়তো ওটা নিয়ে ছোট করে একটু ডিসকাশন করে দেব। ঠিক আছে, এবং কোথায় ওটা শর্টকামিংস ওটা একটু বলার ট্রাই করব। আচ্ছা, এখন আসো তাপগতীয় প্রক্রিয়া এবং তাপগতীয় চক্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের প্রয়োগ। তাপগতীয় প্রক্রিয়া কি জিনিস তোমরা কিন্তু অলরেডি বুঝো। সো প্রথমে আমি চক্রে পরে যাব, আগে আমরা লিখব তাপগতীয় প্রক্রিয়ায়, তাপগতীয় প্রক্রিয়ায়, তাপগতীয় প্রক্রিয়ায় প্রথম সূত্রের প্রয়োগ। ঠিক আছে, আগে আমরা এইটা দেখে আসি। দেখো, প্রক্রিয়া মানে কি? প্রক্রিয়া মানে হচ্ছে, আমি যদি নির্দেশক চিত্র দিয়ে বলতে চাই, এটা হচ্ছে পি, এই বরাবর হচ্ছে ভি। কোন একটা যে বিন্দু নির্দেশক চিত্রে সেটা নির্দেশ করে একটা তাপগতীয় অবস্থা। আমরা ধরে নিলাম এই যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে আমাদের এ বিন্দু নির্দেশ করতেছে একটা তাপগতীয় অবস্থা এ। আমরা ধরে নিলাম যে আপাতত আমাদের কাছে একটা ছোট্ট করে এরকম পিস্টনওয়ালা একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের ভিতরে কিছু গ্যাস আছে। ঠিক আছে, এবং আপাতত এর চাপ আয়তন আমরা ধরে নিলাম P1 V1। ওকে,
বা PAVA ধরে নিলাম, এই অবস্থাটা হচ্ছে আমাদের স্টেট এ অবস্থা নির্দেশ করতেছে, স্টেট এ। এখন আমি এই এ অবস্থা থেকে গ্যাসটাকে কিছু পরিমাণ তাপ দিলাম, লেটস সে আমি এটাকে কিউ পরিমাণ তাপ দিলাম। তাহলে তাপ দিলে কি হবে আমরা সবাই জানি, এই গ্যাসগুলো ছোটাছুটি করা শুরু করবে, একটু পরে এটার অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে, অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে এবং কাজ হবে। কাজ হইলে পরে পিস্টনটা কিছুটা উপরে উঠে যাবে, ধরে নিচ্ছি উপরে উঠে গেল, এখানে উঠে গেল। তাইলে বর্তমানে এই যে গ্যাসগুলো, এই গ্যাসগুলোর ক্ষেত্রে কিন্তু আয়তন কিছুটা বেড়ে যাবে, তাই না? আপাতত আমরা ধরে নিলাম আয়তন হচ্ছে গিয়ে ভিবি, ধরে নিলাম বাই চান্স প্রেশারও বাড়ছে, প্রেশার হচ্ছে পিবি, টেম্পারেচার ধরে নিলাম টিবি, ঠিক আছে? তাইলে এই যে প্রযুক্ত তাপটা দিছি, কিউ পরিমাণ তাপ দিছি, এই কিউ কিন্তু আমাদের দুইটা ঘটনা ঘটাবে। একটা হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন ঘটাবে, দ্যাট ইজ ডেল্টা ইউ, আরেকটা হচ্ছে কাজ করবে কিছু, দ্যাট ইজ ডাব্লিউ। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই কিউটাকে পরিমাপ করতে চাই, কিভাবে পরিমাপ করব সেটাই হচ্ছে আমাদের কথা। দেখো কাহিনী যেটা হচ্ছে, এ থেকে তুমি কিন্তু এই পুরা গ্যাসটাকে নতুন আরেকটা স্টেটে নিয়ে গেছো, এটাকে আমরা ধরলাম স্টেট বি। তাইলে স্টেট বিটা মনে করো আমাদের এই রকম একটা জায়গায় আছে। এখন এ থেকে বিতে যে তুমি নিছো গ্যাসটাকে বা সিস্টেমটাকে, এটা কিভাবে নিছো তুমি কিন্তু জানো না, একটা তাপগতীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে নিছো। আমরা ধরে নিলাম যে কোনো একটা তাপগতীয় প্রক্রিয়াকে যখন আমরা প্রেজেন্ট করতে যাব, এখানে আমরা কিন্তু একটা রেখা বা রেখার মাধ্যমে দেখাবো। সেটা হতে পারে সরলরেখা, হতে পারে বক্ররেখা, হতে পারে পরাবৃত্ত, হতে পারে অধিবৃত্ত, জানি না। সো আমরা ধরে নিলাম যে একটা র্যান্ডম রেখা আমরা বাছাই করতেছি, একটা র্যান্ডম রেখার মাধ্যমে, এইরকম একটা রেখার মাধ্যমে আমরা গ্যাসটাকে নিছি। এই রেখাটা একটা প্রক্রিয়া নির্দেশ করে, গ্যাসটাকে আমরা এ অবস্থা থেকে বি অবস্থায় নিছি, ঠিক আছে? প্রশ্ন করা হচ্ছে যে এ থেকে বিতে নেওয়ার ক্ষেত্রে আমার গ্যাসটার ভিতর কি পরিমাণ তাপ দিতে হয়েছে, দ্যাট ইজ আমাদের টার্গেট হচ্ছে এ থেকে বিতে নেওয়ার ক্ষেত্রে কিউ এর মানটা কত, রাইট? এখন এই কিউটা দুইটা ঘটনা ঘটাইছে, একটা হচ্ছে এ থেকে বিতে যাওয়ার ক্ষেত্রে এটা একটা অন্তস্থ শক্তির পরিবর্তন ঘটাইছে, যেটাকে আমরা ডেল্টা ইউ সাবস্ক্রিপ্ট হিসেবে এ থেকে বি বলতে পারি, দ্যাট ইজ ইউ বি মাইনাস ইউ এ, ঠিক আছে? এ থেকে বিতে নেওয়ার ক্ষেত্রে অন্তস্থ শক্তির পরিবর্তন প্লাস এটা একটা কাজ করছে, সেই কাজটা আমরা ধরে নিলাম ডাব্লিউ এ থেকে বি। এখন আমার কাজ হচ্ছে ডেল্টা ইউকে মাপা, ডাব্লিউ এ থেকে বিকে মাপা। কিভাবে মাপা যায় দেখো, ডেল্টা ইউকে মাপা খুবই সহজ। কিভাবে সহজ তোমরা অলরেডি জানো, ডেল্টা ইউ এর মানটা আসবে ইউ বি মাইনাস ইউ এ, ঠিক আছে? তোমরা এটা লেকচার 1 এর ফার্স্ট পার্টে কিভাবে এটা মাপতে হয় দেখে আসছো, লেকচার 3 এর প্রথম দিকে পার্ট 1-এ এটা নিয়ে ডিসকাশন হয়েছে। আমি আর ফার্দার ডিসকাশন করতেছি না কেমনে কি মাপতে হবে। আর বাদ বাকি যে আরেকটা আছে ডাব্লিউ এ থেকে বি, এটাও কিভাবে মাপতে হয় এটাও তোমরা জানো। ডাব্লিউ এ থেকে বি কিভাবে মাপতে হয় এটাও আমরা প্রিভিয়াস লেকচারে ডিসকাস করে আসছি, লেকচার 3 পার্ট 2। ওকে, আমরা দেখছিলাম অন্তস্থ শক্তি মাপার জন্য আমার টেম্পারেচার লাগে দুইটা পয়েন্টের মূল সংখ্যা লাগে, অথবা টেম্পারেচার মূল সংখ্যা না দেওয়া থাকলে প্রেসার ভলিউমের গুণফল লাগে, যেটা হয়তো এখানে দেয়া আছে। আর কৃতকাজ বের করার ক্ষেত্রে আমাদের যে গ্রাফটা থাকে, যদি ডিরেক্টলি কোনো ডাটা দেওয়া না থাকে বা পরিবর্তনশীল চাপের জন্য তাপগতীয় প্রক্রিয়া সমীকরণ দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমার গ্রাফ থেকে কাজ বের করতে হয়। এখানে তো দেখেই বোঝা যাচ্ছে স্থির চাপ না পরিবর্তনশীল চাপ, সেক্ষেত্রে আমার সমীকরণ দেওয়া থাকতে হবে যে কোন প্রক্রিয়াটা মেনে চলছে। না দেওয়া থাকলে গ্রাফ থেকে কাজ বের করতে হবে। কিভাবে জানি বের করে, আদি অবস্থা থেকে আমরা একটা লম্ব টানবো ভলিউম অক্ষের ওপর, চূড়ান্ত অবস্থা বি থেকে একটা লম্ব টানবো ভলিউম অক্ষের ওপর। এই যে আবদ্ধ ক্ষেত্র তৈরি হইল, এই ক্ষেত্রটার যে ক্ষেত্রফল সেটাই নির্দেশ করবে এ থেকে বিতে কৃত কাজ। আর অন্তস্থ শক্তির পরিবর্তন তো আরো সোজা, বি বিন্দুতে চাপ আয়তনের গুণফল মাইনাস এ বিন্দুতে চাপ আয়তনের গুণফল ইন্টু F/2। F/2 হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা, এফ হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা। এগুলো আমরা লেকচার 3-তে অনেক অঙ্ক দেখছি, সেগুলো নিয়ে আমাদের কনসার্ন হওয়ার কিছু নাই। তাইলে দেখো ছলে বলে কৌশলে আগের লেকচার পারার কারণে আমার কিন্তু এইখানে এসে খুব বেশি কষ্ট করতে হচ্ছে না, খালি দুইটা জিনিসকে যোগ করতে হচ্ছে, শেষ। এবার আসো তাপগতীয় চক্রে প্রথম সূত্রের প্রয়োগ। তাহলে এখন আমরা লিখব সেটা হচ্ছে তাপগতীয় চক্রে। তাপগতীয় চক্র কি মনে আছে নিশ্চয়ই, লেকচার 2 পার্ট শেষের দিকে পড়াইছিলাম। তাপগতীয় চক্রে প্রথম সূত্রের প্রয়োগ। দেখো তাপগতীয় চক্র জিনিসটা না খুব ইন্টারেস্টিং। আমি
তাপগতীয় চক্র নিয়ে কিছু ডিসিশন বের করছিলাম যে তাপগতীয় চক্রে অন্তস্থ শক্তির পরিবর্তনটা কীরকম হবে, তাপগতীয় চক্রে আমাদের কৃত কাজটা কীরকম হবে, এগুলো নিয়ে বেশ কিছু ডিসিশন আমি দিছিলাম। তো ডিসিশনগুলো আমি আবার লিখবো এখানে। তার আগে আমি একটু ছোট করে সাইড দিয়ে একটা তাপগতীয় চক্র চিন্তা করি। লেটস সে এটা হচ্ছে আমাদের পি, এই বরাবর আছে হচ্ছে আমাদের ভি। আমি একটা চক্র চিন্তা করলাম যেখানে তাপগতীয় সিস্টেমটা প্রথমে এ অবস্থাতে আছে, দেন আমি এটাকে বি অবস্থাতে নিয়ে যাব, দেন আমি ধরো এইটাকে সি অবস্থাতে আনবো, দেন সি থেকে এতে আনবো। কিভাবে আনবো? আমার ইচ্ছা মতো আমি একটা প্রসেস চুজ করব। মনে করো এ থেকে বিতে আমি নিছি এইরকম একটা পথে, বি থেকে সিতে আমি আনলাম এরকম সোজা পথে, তারপরে সি থেকে এতে আমি নিছি হচ্ছে এরকম একটা বাঁকা পথে, বা এটাকে একটু চেঞ্জ করি, সি থেকে এতে আমি নিছি হচ্ছে এরকম একটা বাঁকা পথে। ঠিক আছে, আমার ইচ্ছা, কোনো সমস্যা নাই। তাইলে একটা চক্র তৈরি হইলো না? এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে নামছে, সি থেকে এতে গেছে, শুরু করছিলে এ থেকে, শেষ হয়েছে এতে, একটা তাপগতীয় চক্র। তাইলে এই চক্রটাকে আমরা বলতে পারি ইংলিশে ফুল সাইকেল। ফুল সাইকেল। এখন আমাদের কাজ হচ্ছে ফুল সাইকেলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের প্রয়োগ ঘটানো। তাইলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র মানে হচ্ছে কিউ সমান ডেল ইউ প্লাস ডাব্লিউ। তাহলে কিউ এর মধ্যে কিন্তু দুইটা অংশ, একটা হচ্ছে ডাব্লিউ আর একটা হচ্ছে ডেল ইউ, যাদেরকে নিয়ে আমরা আগেই ডিসকাস করে আসছি। তো তোমাদেরকে একটু মনে করায় দিই, আমরা বলছিলাম যে আমরা যদি পূর্ণ চক্রে দ্যাট ইজ কৃতকাজ মাপতে চাই, দ্যাট ইজ যেটাকে আমরা ডাব্লিউ ফুল সাইকেল বলতেছিলাম বারবার, আমাদের জানি কি করতে হয়? পূর্ণচক্রে কৃতকাজ মাপতে হইলে আমাদের প্রথমে এ থেকে বিতে যাওয়ার জন্য কৃতকাজ মাপতে হয়, দেন হচ্ছে বি থেকে সিতে আসার জন্য কৃতকাজ মাপতে হয়, দেন হচ্ছে সি থেকে এতে আসার জন্য কৃতকাজ মাপতে হয়। আর এইটার সমান সমান আমরা কিন্তু বলতে পারি তিনটার যোগফল যদি আমরা বের করা আমাদের জন্য কষ্টকর হয়, আমরা খুব সহজে এটা বের করতে পারি। সেটা হচ্ছে এই যে পূর্ণচক্র, এটা একটা ক্ষেত্র তৈরি করছে না? এই পূর্ণচক্রেও যে ক্ষেত্রটা তৈরি করছে, এই ক্ষেত্র দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রফল, সেটাই কিন্তু পূর্ণচক্রে কৃতকাজ, তাই তো? তাহলে আমরা বলতে পারি এই যে তিনটা ভ্যালুর যোগফল, দ্যাট ইজ পূর্ণচক্রে কৃতকাজ, এটা হচ্ছে আমাদের চক্র দ্বারা আবদ্ধ ক্ষেত্র থেকেই বের করা যাইতো। চক্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে একটা আমরা পাইলাম, আরেকটা দরকার, সেটা হচ্ছে ডেল্টা ইউ কত, পূর্ণচক্রে অন্তস্থ শক্তির পরিবর্তন কত। আমি জানি তোমাদের মনে অলরেডি চলে আসছে যে পূর্ণচক্রে অন্তস্থ শক্তির পরিবর্তন কত, আদি অবস্থা শেষ অবস্থা একই, তো তোমরা অলরেডি বলে ফেলছো কত। তাও আমি একটু ভদ্রতার খাতিরে লিখি যে পূর্ণচক্রে অন্তস্থ শক্তির পরিবর্তন বের করতে হইলে আমাকে তিনটা জিনিস যোগ করতে হবে, বা তিনটা ধাপে অন্তস্থ শক্তির পরিবর্তন যোগ করতে হবে। একটা হচ্ছে ডেল্টা ইউ এ টু বি, আর একটা হচ্ছে ডেল্টা ইউ বি টু সি, আর একটা হচ্ছে ডেল্টা ইউ সি টু এ, রাইট? এবং ইভেনচুয়ালি এই পুরাটা যোগফল হচ্ছে 0, রাইট? আচ্ছা, এখন আসো, আমার দরকার তাপ কত। আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্রে তিনটা পার্ট, একটা হচ্ছে ডেল্টা ইউ, আর একটা ডাব্লিউ, আর একটা হচ্ছে কিউ। তা আমার এখন দরকার যে পূর্ণচক্রে তাপ কতটুকু লাগে। এখন পূর্ণচক্রে কয়টা ধাপ? তিনটা ধাপ। একটা ধাপ হচ্ছে এ থেকে বি, আরেকটা ধাপ হচ্ছে, তোমরা লেখো না, একটু পরে লেখো, আরেকটা ধাপ হচ্ছে বি থেকে সি, আরেকটা ধাপ হচ্ছে সি থেকে এ। তাইলে প্রথম ধাপ কিউ এ থেকে বিতে তাপ কতটুকু লাগছে সেটা আমরা দেখব। সেকেন্ড স্টেপ বি থেকে সিতে তাপ কতটুকু লাগছে সেটা আমরা দেখব, প্লাস তৃতীয় ধাপ সি থেকে এতে আসতে তাপ কতটুকু লাগছে সেটা আমরা দেখব। এই তিনটা ধাপে তাপ যদি আমরা যোগ করে দিই, তাইলেই পূর্ণচক্রে তাপ আমরা পেয়ে যাব। এক কাজ করি, এই যে এ থেকে বি, এটা একটা প্রসেস বা প্রক্রিয়া না? তাহলে এই এ থেকে বি প্রক্রিয়ার জন্য আমরা কি লিখতে পারি বলো তো? এ থেকে বি প্রক্রিয়ার জন্য আমরা লিখতে পারি না কিউ এ থেকে বি ইজ ইকুয়াল টু ডাব্লিউ এ থেকে বি প্লাস ডেল্টা ইউ এ থেকে বি। লিখতে পারি না? পারি না? 100% পারি। লিখি তাহলে কিউ এ থেকে বি, এটা সমান সমান লিখব ডেল্টা ইউ এ থেকে বি প্লাস হচ্ছে ডাব্লিউ এ থেকে বি, আমরা একটা ব্র্যাকেট ইউজ করলাম, ঠিক আছে, প্লাস একইভাবে কিউ বি থেকে সি, এটা একটা প্রসেস না? এটার জন্য কি লিখতে পারি? এটার জন্য লিখতে পারি আমরা কিউ বি থেকে সি সমান সমান ডেল্টা ইউ বি থেকে সি
প্লাস হচ্ছে ডাব্লিউ বি থেকে সি, কারো কোনো আপত্তি নাই। তাহলে কিউ বি থেকে সি এর জন্য আমরা লিখতে পারি ডেল্টা ইউ বি থেকে সি প্লাস ডাব্লিউ বি থেকে সি। একইভাবে কিউ সি থেকে এ এটার জন্য কি লিখতে পারি, কিউ সি থেকে এ এটার জন্য লিখতে পারি ডাব্লিউ সি থেকে এ প্লাস ডেল্টা ইউ সি থেকে এ, কারো কোনো আপত্তি নাই, প্লাস ডেল্টা ইউ সি থেকে এ প্লাস ডাব্লিউ সি থেকে এ। জাস্ট আগে আমরা যা পড়ছি তাই অ্যাপ্লাই করলাম। এখন দেখো আল্লাহর কি রহমত, আল্লাহর রহমত দেখো, এই ডেল্টা ইউ এ থেকে বি প্লাস ডেল্টা ইউ বি থেকে সি প্লাস ডেল্টা ইউ সি থেকে এ, এটা কি নির্দেশ করতেছে বলো তো? এই তিনটা যোগফল কি নির্দেশ করতেছে? ডেল্টা ইউ ফুল সাইকেল, ফুল সাইকেলে অন্তস্থ শক্তির পরিবর্তন, ঠিক আছে না? কারো কোনো আপত্তি আছে নাই? সিমিলারলি ডাব্লিউ এ থেকে বি প্লাস ডাব্লিউ বি থেকে সি প্লাস ডাব্লিউ সি থেকে এ, এই তিনটা ধাপে কাজের যোগফল কি নির্দেশ করে? পূর্ণ চক্রীকৃত কাজ, ঠিক আছে? তাইলে এখান থেকে আমরা লিখতে পারি ডাব্লিউ ফুল সাইকেল। আমি অন্তস্থ শক্তিটা যদি দেখাই এ থেকে বি, বি থেকে সি, সি থেকে, এটা কি নির্দেশ করে? পূর্ণচক্র অন্তস্থ শক্তির পরিবর্তন, ডেল্টা ইউ ফুল সাইকেল প্লাস ডাব্লিউ ফুল সাইকেল। তাইলে দেখো যে আমার কি আসতেছে, কিউ ফুল সাইকেল সমান সমান ডেল্টা ইউ ফুল সাইকেল প্লাস ডাব্লিউ ফুল সাইকেল। ওকে, এটাকে তুমি আরো সহজ করতে পারো। তুমি আমাকে বলো ডেল্টা ইউ ফুল সাইকেল এটার মান কত? পূর্ণচক্র অন্তস্থ শক্তির পরিবর্তন কত? 0। সো আমরা আমাদের ফাইনাল ডিসিশনটা নিতে পারি, এটা আমরা লাল কালারের কালিতে লিখব, খুব ইম্পর্টেন্ট। পূর্ণচক্রে তাপ কিউ ফুল সাইকেল সমান সমান, তাহলে আমার কি থাকতেছে? ডেল্টা ইউ তো 0 পূর্ণচক্রে, সমান সমান ডাব্লিউ ফুল সাইকেল। এটাকে আমরা মার্ক করে দিলাম। এখন দেখো তোমাকে যদি এইরকম একটা চক্র দিয়ে কেউ বলে যে পূর্ণচক্রে তাপ বের করো, করা যাবে? করা যাবে, কারণ তুমি অলরেডি এই ক্ষেত্রফল থেকে পূর্ণচক্রে কাজ বের করে ফেলছো, পূর্ণচক্রে কাজ বের করে ফেলছো অলরেডি, এখান থেকে পূর্ণচক্রে কাজ বের করে ফেলছো, করলা। পূর্ণচক্রে কাজ যেই কথা, পূর্ণচক্রে তাপও কিন্তু একই কথা। সো ইভেনচুয়ালি ওটাও বের হয়ে গেছে। সো একটা হচ্ছে প্রক্রিয়া আর অনেকগুলো প্রক্রিয়া যোগফল মিলে চক্র, দুটার জন্যই আমরা কাহিনীগুলো দেখলাম, ঠিক আছে? তো আমরা যাবতীয় থিওরি কিন্তু দেখে ফেললাম। এখন চলো আমরা কিছু প্রবলেম সলভ করি, এবং এই যে জিনিসটা আসছে না, এটা আমরা ম্যাথ যখন করব তখনও দেখব যে ফুল সাইকেলে কিউ আর ফুল সাইকেলে ডাব্লিউ মিলে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে, আমরা দেখব। হ্যাঁ, চিন্তা করো না, দেখব। চলো সামনে আগাই। খুবই সহজ একটা প্রশ্ন। একটা সিলিন্ডারের মধ্যে রাখা কিছু পরিমাণ গ্যাস পরিবেশের ওপর 250 জুল কাজ করে। দেখো ফার্স্ট কি পয়েন্ট, কাজ করছে কত জুল? 250 জুল। গ্যাস নিজে কাজ করছে নাকি গ্যাসের ওপর পরিবেশ কাজ করছে বা অন্য কেউ কাজ করছে? দেখো বলেই দিছে যে গ্যাস পরিবেশের ওপর কাজ করছে, তার মানে কি গ্যাস নিজে কাজ করছে। গ্যাস পরিবেশের ওপর কাজ করা মানে কি গ্যাস পিস্টনটাকে ধাক্কা মারছে। কাজেই এইখানে গ্যাস যেহেতু কাজ করছে, আমি বলতে পারি ডাব্লিউ হচ্ছে প্লাস 250। তাহলে ডাব্লিউ এর মানটা 250, সাইনটা হবে প্লাস। পরিবেশ থেকে সে কি করছে? 500 জুল তাপ শক্তি শোষণ করছে। শোষণ করার গ্রহণ করা ভাই একই জিনিস। পরিবেশ থেকে গ্যাস শোষণ করছে, গ্যাসের শক্তি বাড়ছে, সো একটা পজিটিভ চেঞ্জ আসছে। সো আমরা বলতে পারি কিউ এর ভ্যালুটা হচ্ছে প্লাস 500। গ্যাসের অন্তস্থ শক্তির পরিবর্তন তাইলে কত? ডেল্টা ইউ কত? বের করা যাবে না? অবশ্যই যাবে। আমরা তো দেখছি কিউ সমান ডেল্টা ইউ প্লাস ডাব্লিউ, তাহলে ডেল্টা ইউ সমান সমান কিউ মাইনাস ডাব্লিউ। কিউ এর ভ্যালু তাইলে কত? 500। ডাব্লিউ এর ভ্যালু তাইলে কত? 250। বিয়োগ যদি করি 250, এটাই হচ্ছে আমাদের আনসার। এই টাইপের অঙ্ক এমসিকিউতে আসে। ওকে, এখন আসো আমাদের খুব সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছ, একটা তাপগতীয় চক্র ছবিতে দেখানো হচ্ছে। যে চক্রটা প্রথমে এ থেকে বিতে গেছে, দেন বি থেকে সিতে গেছে, দেন হচ্ছে সি থেকে এতে আসছে। তো প্রশ্নে বলতেছে যে
এ থেকে বি থেকে সি হয়ে এতে আনা হলো, উপযুক্ত চিহ্ন সহকারে নিচের ছকগুলা পূরণ করো। তাহলে এখানে একটা ছক দেখতে পাচ্ছ, দ্যাট ইজ এ থেকে বি, এটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় ডি কিউ, বা তুমি যদি এটাকে কিউ বলো কোনো সমস্যা নাই, কিউ মানে তাপের পরিবর্তন জানতে চাচ্ছে সাইন সহ, প্লাস মাইনাস সহ। একইভাবে এই প্রক্রিয়ায় ডি ডাব্লিউ, তুমি এটাকে ডাব্লিউ বললেও সমস্যা নাই, ডাব্লিউ বলাটাই ভালো, ডাব্লিউ জানতে চাচ্ছে, এটা হচ্ছে সাইন সহ। একইভাবে এই প্রক্রিয়ায় ডি ইউ, বা তুমি যদি এটাকে ডেল্টা ইউ বলো তাও হয়, ডেল্টা ইউ জানতে চাচ্ছে সাইন সহ, তাই তো? এখন তুমি আমারে বলো ভাই, তুমি এই এ থেকে বি এইটা যাওয়ার জন্য যেই কাজ করা লাগবে সেইটা লেকচার 3-তে দেখে আসছো, খুব ভালো মতোই জানো। এ থেকে বি অবস্থায় যাইতে, এ অবস্থা থেকে বি অবস্থায় যাইতে অন্তস্থ শক্তির পরিবর্তন কত, এটাও তুমি লেকচার 3-তে খুব ভালো মতো দেখে আসছো। এখন তোমার যে এই লেকচারে তোমার কাজ হচ্ছে কিউ বের করা। এখন তুমি তো অলরেডি জানো যে কোনো একটা প্রক্রিয়ায় এই প্রক্রিয়াটা হচ্ছে এখানে এ থেকে বিতে যাওয়া, তাহলে এ থেকে বিতে যাওয়ার ক্ষেত্রে কিউ এর মানটা কত হবে? কিচ্ছু না, জাস্ট অন্তস্থ শক্তির পরিবর্তনটা নিবা প্লাস হচ্ছে কৃত কাজটা নিবা, নিয়ে কি করবা? যোগ করে দিবা, তাইলেই কাজ শেষ। তাহলে কাজ কিন্তু খুবই সহজ, আগের লেকচারেই ম্যাক্সিমাম জিনিস পড়ছি, এই লেকচারে খালি যোগ করব। তাহলে চলো করি। আমাদের শুধুমাত্র এ থেকে বি এই গ্রাফটুকুই দরকার, অন্যগুলা কিন্তু দরকার নাই। তাহলে এই হচ্ছে প্রেসার প্যাসকেলে, এই হচ্ছে ভলিউম মিটার কিউবে। আমি একটু দ্রুত করলেও তোমাদের সমস্যা হবে না এখানে। এই হচ্ছে এ বিন্দু, এই হচ্ছে আমাদের বি বিন্দু, এ থেকে বিতে আমরা সিস্টেমটাকে নিয়ে যাচ্ছি। তাহলে এ হচ্ছে আমাদের একটা অবস্থা ইনিশিয়াল স্টেট, বি হচ্ছে আমাদের ফাইনাল স্টেট, ঠিক আছে? তাহলে এ স্টেটের ক্ষেত্রে আমাদের চাপ বলে দেওয়া আছে 10 প্যাসকেল, বি স্টেটের ক্ষেত্রেও তাই। এ স্টেটের জন্য বা এ অবস্থার জন্য আয়তন বলতেছে 1, বি অবস্থার জন্য আয়তন বলতেছে ওরা 4। তাইলে এখন আমাদের কাজটা কি হবে? কাজটা হবে প্রথমে আমরা অন্তস্থ শক্তির পরিবর্তনটা বের করি, ডেল্টা ইউ এ টু বি বের করি। অন্তস্থ শক্তির পরিবর্তন পথের উপর নির্ভর করে না, নির্ভর করে ইনিশিয়াল স্টেট অ্যান্ড ফাইনাল স্টেটের উপর। ফাইনাল স্টেটে অন্তস্থ শক্তি হচ্ছে ইউবি, আর ইনিশিয়াল স্টেটে অন্তস্থ শক্তি ইউএ। তাহলে ইউবি থেকে ইউএ মাইনাস করতে হবে। কি জানি করতে হয়? দুইটা সূত্র আছে এইটা করার, সেটা হচ্ছে ইউ সমান সমান তুমি লিখতে পারো F/2 nRT। শর্ত হচ্ছে তোমাকে মোল সংখ্যা টি জানা থাকতে হবে ওই পয়েন্টগুলোতে, বাট টি আর মোল সংখ্যা জানা নাই, বের করাটা ঝামেলা। তুমি বিকল্প সূত্র ইউজ করতে পারো, এনআরটির পরিবর্তে তুমি লিখতে পারো পিভি। ঠিক আছে, দেখো প্রত্যেকটা পয়েন্ট এ আর বিতে কিন্তু পি আর ভি কোঅর্ডিনেট আকারে দিয়ে দেওয়া আছে। সো তুমি বুঝতে পারতেছো এই অঙ্কের ক্ষেত্রে এই F/2 পিভি এটা ইউজ করাটাই তোমার জন্য বেটার। তাইলে আমরা লিখতে পারি আমাদের ইউবি, ঠিক আছে, ইউবি সমান সমান কি লিখব? F/2 পিবি ভিবি মাইনাস F/2 পিএ ভিএ। এক কাজ করো, কমন নাও, F/2 কমন যদি নেই, পিবি ভিবি মাইনাস পিএ ভিএ। এখন এখানে একটা কথা আছে, তুমি বলতে পারো ভাইয়া এই এ বিন্দু বি বিন্দুতে প্রেসার ভলিউম তো দেখাই যাচ্ছে, পারবো, কিন্তু ডিগ্রি অফ ফ্রিডম তো দেওয়া নাই। দেখো এইরকম তোমরা অনেক ক্ষেত্রে পাবা যে তাপগতীয় প্রক্রিয়া ডিগ্রি অফ ফ্রিডম দেওয়া নাই। সেক্ষেত্রে তোমাকে ধরে নিতে হবে তুমি বাতাস নিয়ে কাজ করছো। কি নিয়ে কাজ করছো? বাতাস। আর বাতাস হচ্ছে মেইনলি অক্সিজেন নাইট্রোজেন গ্যাসের মিশ্রণ বা দ্বিপারমাণবিক গ্যাসের মিশ্রণ। এই কারণে কিছু বলা না থাকলে তুমি ধরে নিবা বাতাস, যেটা কিনা দ্বিপারমাণবিক গ্যাসের মিশ্রণ। আর দ্বিপারমাণবিক গ্যাসের জন্য আমরা জানি ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 5। সো সহজ কথা, কিছু বলা না থাকলে ডিগ্রি অফ ফ্রিডম কত ধরবা ভাইয়া? 5 ধরবা। ঠিক আছে, তাইলে এখান থেকে তুমি মানটা বের করে ফেলতে পারার কথা। মানটা তাইলে কত আসবে তুমি চিন্তা করো। এই যে এ বিন্দুটার দিকে যদি তাকাও, এ বিন্দুতে প্রেসার হচ্ছে গিয়ে এই যে 10 আর ভলিউম হচ্ছে গিয়ে 1। তাহলে আমরা লিখে ফেলি ভিএ হচ্ছে 1, পিএ হচ্ছে 10। সিমিলারলি তুমি যদি একটু তাকাও, এই যে বি বিন্দুতে প্রেসার দেখো তো কত? 10ই, কিন্তু বি বিন্দুতে প্রেসার কিন্তু 10। তাহলে বি বিন্দুতে প্রেসার হচ্ছে, আচ্ছা এটা তো মিটার কিউব না, এটা হচ্ছে প্যাসকেল। প্রেসার হচ্ছে 10 প্যাসকেল। আর আয়তনটা কত খেয়াল করে দেখো, বি বিন্দুতে আয়তনটা হচ্ছে 4। তাহলে এইখান থেকে আমি বলতে পারি ভিবি সমান সমান 4 মিটার কিউব। তাইলে তুমি এখন খুব ইজিলি ক্যালকুলেশন করতে পারবা। এফ এর বদলে বসাও 5/2 ইন্টু
পিবি ভিবি, পিবি কত 10, ভিবি কত 4, পিএ কত 10, ভিএ কত 10, ভিএ কত 1। ক্যালকুলেশন করো, 40 মাইনাস 10 30, 50 150 75, তাহলে আনসার আসতেছে আমার প্লাস 75 জুল। তাহলে ছকটা পূরণ করি ডি ডেল্টা ইউ এর, সেটা হবে প্লাস 75, কিছু না বললেও বুঝবা প্লাস আর কি, সাইন না দিলে বুঝে নিতে হবে প্লাস। আচ্ছা, তাহলে এইটা আমার কাজ শেষ, এখন কাজ হচ্ছে কৃত কাজ বের করা। কৃত কাজ বের করা তো খুবই সহজ, এ থেকে বিতে গেছে, কাজটা কি হবে, এ থেকে একটা লম্ব, বি থেকে একটা লম্ব, তৈরি হয়ে গেল আবদ্ধ ক্ষেত্র। আবদ্ধ ক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটাই হচ্ছে কৃত কাজ। তাহলে কৃত কাজটা আমার কত ভাই, কৃত কাজটা হবে ডাব্লিউ এ থেকে বি, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাই কৃত কাজ। তাহলে আয়তক্ষেত্রের এই যে দেখো এতটুকু যে প্রস্থ, এটার দৈর্ঘ্য কত, এটার দৈর্ঘ্য 10, 10 ইন্টু দৈর্ঘ্যটা কত 4 মাইনাস 1, এতটুকু হচ্ছে দৈর্ঘ্য, 4 মাইনাস 1 সমান 3। তাহলে এইখানে চলে আসলো 10 ইন্টু 3 জুল। এখন আসো পজিটিভ কাজ না নেগেটিভ কাজ। আয়তন শুরুতে ছিল 1, পরে হয়েছে 4, আয়তন বাড়ছে, পজিটিভ কাজ। তাহলে এইখানে কাজটা কিন্তু পজিটিভ আসবে, মান চলে আসলো আমার প্লাস 30 জুল। ওকে, তাহলে এইটা আমরা ছোট করে এইখান দিয়ে করে ফেলতে পারতেছি। তাইলে দেখো আমার কৃত কাজটা কত আসতেছে, প্লাস 30 জুল। তাইলে আমাকে বলো তো তোমরা এই কিউ কত আসবে, সহজ হিসাব, প্লাস 75 ডেল্টা ইউ আর ডাব্লিউ হচ্ছে প্লাস 30, কিউ এর মানটা আসবে প্লাস 105 জুল। শেষ। তাহলে এ থেকে বিতে যাওয়ার জন্য আমরা কিন্তু তাপ বের করে ফেলতে পারছি। ওকে, তাহলে এতটুকুর কাজ আমার কাছে মনে হয় শেষ। সেম ওয়েতে আমরা পরের স্টেপগুলো দেখব। এখন বলছে বি থেকে সিতে এই ডিকিউ ডিইউ ডিডাব্লিউ বা কিউ ডেল্টা ইউ ডাব্লিউ এর মান কত, বি থেকে সিতে যাব, এটা তো আরো সোজা। দেখো এখন আমার বাকিগুলো দেখার দরকার নাই, বি থেকে সিতে যাই, এই হচ্ছে বি বিন্দু, এই হচ্ছে সি বিন্দু, বি থেকে সিতে গেছি। এখন তুমি দেখো যে বি সি দুই বিন্দুতেই আয়তন ছিল 4, আর সি বিন্দুতে প্রেসারটা কত, প্রেসার দেখো 40, বি বিন্দুতে কত, তুমি যদি দেখো বি বিন্দুতে প্রেসারটা হচ্ছে 10, তাহলে এইটা হচ্ছে আমাদের 10 আর এটা হচ্ছে আমাদের 40। কাজটা কি হবে, ডেল্টা ইউ বের করা, দেন হচ্ছে ডাব্লিউ বের করা। তো প্রথম যেটা হচ্ছে ডাব্লিউ কত আসবে সেটা একটু বলো। বি থেকে সিতে কোনো কাজ হয়েছে, হয় নাই তো, ভলিউম কি আছে, ফিক্সড আছে না, শুরু বি পয়েন্টেও 4 ছিল, সি পয়েন্টেও 4, ভলিউম ফিক্সড, কোনো ক্ষেত্র তৈরি হবে না, তাহলে ডাব্লিউ হবে 0। এখন আসো ডেল্টা ইউ কত, বি থেকে সিতে যাচ্ছি, ডেল্টা ইউ কত হবে, ডিরেক্ট ফর্মুলা ইউজ করি, বি থেকে সিতে যাচ্ছি, তাহলে আদি অবস্থাটা কি বি, শেষ অবস্থাটা কি সি, সো আমরা বলতে পারি ইউসি মাইনাস ইউবি। এখন আমি যদি ডিরেক্টলি ইউজ করি f/2, ইউসির বদলে লিখবো পিসি ভিসি, যেহেতু পি ভি এগুলো দেওয়া আছে, f/2 পিবি ভিবি কমন নেই, f/2 পিসি ভিসি মাইনাস পিবি ভিবি। এখন কাজ হচ্ছে পিসি ভিসি পিবি ভিবি এগুলা বের করা। খেয়াল করলে দেখবা যে আমরা বি বিন্দুতে চাপ আয়তন কিন্তু আগের স্লাইডে বের করে আসছি। কত পাইছিলাম বি বিন্দুতে, আমরা দেখছিলাম যে পিবি ছিল হচ্ছে 10 প্যাসকেল, বা এখনো তুমি বুঝতে পারার কথা, বি বিন্দুতে আয়তন ছিল হচ্ছে 4 মিটার কিউব, স্থানাঙ্ক দেখেই বুঝতে পারতেছো, নর্মাল জিনিস। একইভাবে সি বিন্দুর দিকে তাকাও, এটার প্রেসার হচ্ছে 40 এবং আয়তনটা তুমি যদি দেখো আয়তনটা হবে 4। ওকে, তাহলে এইখানে আমি লিখতে পারি যে পিসি হচ্ছে 40, আয়তনটা হবে 4 মিটার কিউব, বসায় দিলাম। দেখো ক্যালকুলেশন করলে ডিগ্রি অফ ফ্রিডম ধরে নেওয়া 5, পিসি ভিসি কত ভাইয়া, পিসি ভিসি হচ্ছে 40 গুণন 4 মাইনাস পিবি ভিবি কত 10 গুণন 4, ক্যালকুলেশন করো তো কত আসে, 160 40 120 120 600 300, প্লাস 300 জুল আসবে, প্লাস 300 জুল। তাহলে এখানে আমার কত আসতেছে দেখো, ডি ইউ না বলে যদি ডেল্টা ইউ বলি, এটা আসতেছে প্লাস 300 জুল, ডি ডাব্লিউ না বলে ডাব্লিউ বললে এটা আসতেছে 0 জুল। তাহলে ডি কিউ বা কিউ কত আসবে, কিউ আসবে হচ্ছে
কিউ সমান সমান 0 প্লাস 300, দ্যাট ইজ প্লাস 300। ঠিক আছে, জাস্ট দুইটা যোগ করে দিলাম আর কিচ্ছু না। দেখছো কত সোজা। এখন আসো, সি থেকে এর জন্য আমাদের একই মেজারমেন্টগুলো করতে হবে। সি থেকে এ খেয়াল করো কিন্তু। তাহলে এখন আমরা চিন্তা করব সি থেকে এর জন্য। আগে স্লাইড, এইগুলা হয়েছে অনেকক্ষণ ধরে গোলাপি ইউজ করি না, গোলাপি ইউজ করি। দেখো সি থেকে এ, এই হচ্ছে প্রেসার, এই হচ্ছে ভলিউম, এই হচ্ছে আমার সি বিন্দু। সি বিন্দুতে প্রেসারটা কত দেখছিলাম 40। সো আগে একটু লিখে রাখি, পিসি হচ্ছে 40 প্যাসকেল। আর সি বিন্দুতে আয়তনটা কত খেয়াল করো, কত 4। তাহলে ভিসি হচ্ছে 4 মিটার কিউব। আর এই সি থেকে আমি কই আসছি, এতে আসছি। এতে খেয়াল করো প্রেসারটা কত, প্রেসারটা হচ্ছে 10। খেয়াল করো কিন্তু তোমাদের পাশেই ছবি দেওয়া আছে 10 প্যাসকেল। আর এতে আয়তনটা কত খেয়াল করো 1। তাহলে ভিএ কত 1। তাহলে এইখানে আমি কোথা থেকে কোথায় আসছি, সি থেকে এতে আসছি। তাহলে আগে ছিলাম সিতে, এখন আসি এতে। তাহলে বলো তো সিটা হচ্ছে আমার এখানে ইনিশিয়াল স্টেট, ইনিশিয়াল, আর এটা হচ্ছে কি এখানে ফাইনাল। ঠিক আছে, তাইলে এখন আমার কাজটা কি, কাজ বের করব, অন্তস্থ শক্তির পরিবর্তন বের করব। তাইলে চলো আগে কাজটা বের করি। কাজটা কত আসবে দেখি, কাজটা কত আসবে সেটা একটু দেখতে যাচ্ছি। কাজ বের করে জানি কেমনে, আদি বিন্দু সি থেকে একটা লম্ব টানবো, চূড়ান্ত বিন্দু এ থেকে একটা লম্ব টানবো। তাহলে দেখো একটা আকাশী কালারের ক্ষেত্রফল তৈরি হয়ে গেছে। এইটার যে ক্ষেত্রফল, এটাই হবে আমাদের কৃত কাজের মান। আর আগেই ডিসাইড করি কৃত কাজটা পজিটিভ নাকি নেগেটিভ। দেখো সি থেকে এতে আসছি, কাজটা পজিটিভ নাকি নেগেটিভ সুন্দর বুঝতে পারবা। সিতে আয়তন হচ্ছে 4, এতে আয়তন হচ্ছে 1। সি থেকে এতে যখন আসছে আয়তন 4 থেকে 1-এ চলে গেছে, আয়তন কমছে, কৃত কাজ নেগেটিভ। মাইনাস কৃত কাজের মানটা বের করব কিভাবে, ট্রাপিজিয়াম ক্ষেত্রে ক্ষেত্রফল থেকে হাফ ইন্টু সামথিং প্লাস ইন্টু সামথিং, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। সমান্তরাল বাহু কত কত ভাইয়া, এখন এগুলা এমনি তোমরা জানো বা পারো বুঝো। সমান্তরাল এই ছোট্ট বাহুটার দৈর্ঘ্য কত আসবে 10 একক। এই বড় বাহুটার দৈর্ঘ্য কত আসবে, চোখের দেখায় বুঝতে পারতেছো, এই যে দেখো এই বড় বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 40 একক, ছোটটা 10 একক। এই দুইটা সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্বটা কত, এই যে এই নিচের বাহুটা, সেটা কত হবে 4 থেকে 1 বিয়োগ করলে যা থাকে, দ্যাট ইজ 4 - 1 সমান 3। তাহলে দেখো সমান্তরাল এক বাহু হচ্ছে 10, আরেক বাহু 40, মধ্যবর্তী দূরত্ব 3। তাইলে ক্যালকুলেশন করো কত আসে দেখো, -হাফ ইন্টু 10 যোগ 40 50 ইন্টু 3 জুল। ক্যালকুলেশন করলে আসবে -75 জুল। কথা ঠিক আছে। এখন আসো আমাদের অন্তস্থ শক্তির পরিবর্তন কত আসবে। অন্তস্থ শক্তির পরিবর্তনটা আমরা এখন বের করতে চাচ্ছি, অন্তস্থ শক্তির পরিবর্তনটা বের করতে যাচ্ছি। ওকে ফাইন, চলো বের করি। শুরুতে আমি কোন বিন্দুতে ছিলাম, সি বিন্দুতে, এটা আমার ইনিশিয়াল। শেষে কই ছিলাম, এ বিন্দুতে, এটা আমার ফাইনাল। তাহলে অন্তস্থ শক্তির পরিবর্তন কেমনে বের করব, এখন আমি ডিরেক্টলি করতেছি। ডেল্টা ইউ সি থেকে এ, এটা কত হবে, ইউ এ চূড়ান্ত বিন্দুর অন্তস্থ শক্তি, এ বিন্দুটা হচ্ছে চূড়ান্ত বিন্দু, মাইনাস যাত্রা বিন্দু বা সূচনা বিন্দু হচ্ছে সি, মাইনাস ইউ সি। তাহলে এইটা আমরা ডিরেক্টলি ফর্মুলা লিখতে পারি না এখন, F/2 এ বিন্দুর চাপ আয়তনের গুণফল পি এ ভি এ মাইনাস সি বিন্দুর চাপ আয়তনের গুণফল পি সি ভি সি। শেষ। এখন দেখো এফ কত 5 বাই কত 2, পি এ ভি এ কত, পি এ কত, পি এ কত দেখো এখানে বের করা আছে, পি এ 10 ভি এ 1। তাহলে 10 গুণন 1 মাইনাস পিসি ভিসি কত, পিসি হচ্ছে 40, ভিসি হচ্ছে 4। ক্যালকুলেশন করো, পিসি হচ্ছে 40, ভিসি হচ্ছে 4, এককটা আসবে জুল। তাহলে করো কত আসে দেখো, -150 750 -375 জুল। ক্যালকুলেশন করে আমি দেখলাম, তোমরা ক্যালকুলেটরে দেখতে পারো, -375 জুল। তাইলে দেখো আমরা ডেল্টা ইউ এর মানটা কত পাইলাম, -375 জুল। ডাব্লিউ এর মানটা কত পাইলাম,
ডাব্লিউ এর মানটা পাইছি কত, -75 জুল, -75 জুল। তাইলে আমাদের তাপের পরিবর্তন, তাপটা আমরা কত পাবো ভাইয়া, -75 -375, জাস্ট দুইটা ভ্যালু যোগ চলে আসবে -450 জুল। তুমি বলতে পারো ভাই একটা স্টেপ করলেই তো হইতো, আপনি 3টা স্টেপ দেখাইলেন কেন, আমরা নিজেরাই পারতাম। আমি তোমাদের কাছে একটা জিনিসের ব্যাপারে দায়বদ্ধ ছিলাম, সেটা হচ্ছে আমি থিওরিটিক্যালি প্রুফ করছিলাম যে পূর্ণচক্র অন্তস্থ শক্তির পরিবর্তন শূন্য, তারপরে থিওরিটিক্যালি প্রুফ করছিলাম যে পূর্ণচক্রে তাপ সমান সমান হচ্ছে পূর্ণচক্রে কৃত কাজ। বাট আমরা যেহেতু এই পূর্ণচক্রটা 3টা ধাপেই তাপ, কাজ এবং অন্তস্থ শক্তির পরিবর্তন বের করে ফেলছি, এখন আমরা ভেরিফাই করতে পারবো সবগুলা স্টেপের জন্য এই ডাটাগুলো যোগ করে যে অ্যাকচুয়ালি আমরা যে থিওরিটা পড়ছিলাম ওটা ম্যাথমেটিক্যালি ট্রু কিনা। ঠিক আছে, চলো ভেরিফাই করি। প্রথমে কি বলছে দেখো, পূর্ণচক্রে কৃত কাজ নির্ণয় করো। তাহলে পূর্ণচক্রে কৃত কাজ কত হবে, এটাকে আমি ডাব্লিউ ফুল সাইকেল বা এখন ফুল লিখতেছি, ফুল সমান কত, ডাব্লিউ এ থেকে বিতে কাজ প্লাস ডাব্লিউ বি থেকে সিতে কাজ প্লাস ডাব্লিউ সি থেকে এতে কাজ। এখন আমরা দেখব এই কাজটা অ্যাকচুয়ালি কত। তুমি প্রিভিয়াস স্লাইডগুলো দেখো, এ থেকে বিতে কাজটা কত ছিল, 30 জুল, এই যে দেখো 30 জুল। বি থেকে সিতে কাজটা কত ছিল, 0 জুল। সি থেকে এতে কাজটা কত ছিল, -75 জুল। তাইলে আমাদের এই ভ্যালুটা হচ্ছে +30, এই ভ্যালুটা হচ্ছে 0, তারপরে আমাদের এই ভ্যালুটা হচ্ছে কত, -75 জুল। তাহলে ক্যালকুলেশন করো কত আসবে বলো তো, 30 - 75 মানে হচ্ছে -45 জুল চলে আসবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের পূর্ণচক্রে কৃত কাজ। এখন আসো পূর্ণচক্রে অন্তস্থ শক্তির পরিবর্তন আমরা মাপবো। পূর্ণচক্রে অন্তস্থ শক্তির পরিবর্তন, তাহলে ডেল্টা ইউ ফুল। তুমি বলবা ভাই এটা তো শূন্যই আসবে, চলো দেখি না। পূর্ণচক্রে অন্তস্থ শক্তির পরিবর্তন অ্যাকচুয়ালি কত, ডেল্টা ইউ এ থেকে বি প্লাস ডেল্টা ইউ বি থেকে সি প্লাস ডেল্টা ইউ সি থেকে এ। চলো দেখি ডেল্টা ইউ এ থেকে বি কত, দেখি +75, প্লাস প্লাস +75, তারপরে এইখানে হচ্ছে গিয়ে বি থেকে সিতে আছে +300 আর সি থেকে এতে হচ্ছে -375। তাহলে আমার মুখস্থ হয়ে গেছে এই ডেল্টা ইউ এ থেকে বি হচ্ছে +75, বি থেকে সি এর ক্ষেত্রে এটা ছিল +300, সি থেকে এর ক্ষেত্রে এটা ছিল -375। যোগ করে দেখো তো কত আসে, যোগ করে দেখবা 0 জুল আসতেছে। +75 +300 -375 কত আসলো, 0 জুল। তাহলে এইখান থেকে আমরা কিন্তু ভেরিফাই করতে পারলাম, দ্যাট ইজ ম্যাথমেটিক্যালিও প্রত্যেকটা স্টেপের জন্য আমরা আলাদা আলাদাভাবে যোগ করে দেখলাম যে পূর্ণচক্র অন্তস্থ শক্তির পরিবর্তন 0। এখন আসো যেটা নিয়ে তোমাদের মোস্ট ইন্টারেস্ট, যে পূর্ণচক্রে তাপের পরিবর্তন অ্যাকচুয়ালি কত। এটা কি পূর্ণচক্রে কাজ -45 জুলের সমান নাকি কম নাকি বেশি? যদি সমান হয় আমি রাইট, যদি ভিন্ন হয় আমি রং। চলো দেখি, এ থেকে বিতে তাপটা হচ্ছে 105, তাপটা কত, 105, তাপটা হচ্ছে 105 জুল, মনে রাখো। বি থেকে সিতে তাপটা হচ্ছে 300 জুল, কত জুল, 300 জুল, 105 300। এবং সি থেকে এতে তাপটা হচ্ছে -450। তাইলে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণচক্রে তাপের পরিবর্তন, এটাকে আমরা যদি কিউ ফুল বলি, এটা হবে কিউ এ থেকে বি প্লাস কিউ বি থেকে সি প্লাস কিউ সি থেকে এ। তাইলে দেখো আমাদের কিউ এ থেকে বি কত ছিল, +105 জুল। আমরা দেখছিলাম, তোমরা একটু আগেই তোমাদেরকে বলে আসছি। বি থেকে সিতে তাপটা কত ছিল আমাদের, বি থেকে সিতে তাপটা ছিল আমাদের 300 জুল, 300। সি থেকে এতে তাপটা আমাদের কত ছিল, ছিল হচ্ছে, আমরা যদি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করে থাকি, আমাদের তাপের মানটা ছিল হচ্ছে -450 জুল। ঠিক আছে, -450 লিখে দিলাম। তাইলে তুমি দেখো যে পূর্ণচক্রে তাপের পরিবর্তনটা কত আসলো, হিসাব করে দেখবা চলে আসবে -45 জুল। তাহলে এইখান থেকে আমাদের সেই যুগান্তকারী জিনিসটা আমরা আবার বুঝতে পারতেছি, সেটা হচ্ছে ফুল সাইকেলে তাপ হচ্ছে -45 জুল। সিমিলারলি পূর্ণচক্রে আমাদের যে কাজ সেটাও কিন্তু -45 জুল। সো আমাদের পূর্ণচক্রে কাজ আর পূর্ণচক্রে তাপ এই দুইটাই কিন্তু সমান। সো আমরা লাল কালারের
কালিতে, যেহেতু স্বর্ণ অক্ষর এখানে নাই, লাল কালারের কালিতে লিখতে পারতেছি তাপ পূর্ণচক্র সমান সমান পূর্ণচক্রে কাজ। এটা আমাদের ভেরিফাইড, ম্যাথমেটিক্যালিও ভেরিফাইড, দুইটাই এখানে -45। আর আমাদের অন্তস্থ শক্তির পরিবর্তন পূর্ণচক্রে কত? 0। ওকে, ডান। খুবই সুন্দর জিনিস কিন্তু। ওকে, সো আমরা যা থিওরিতে পড়ছি ম্যাথেও কিন্তু তা দেখে ফেললাম। এখন আসো আমরা এই প্রবলেমটা একটু দেখব। আচ্ছা, তো এখানে আরেকটা চক্র দেখতে পাচ্ছ। তো চক্রটা একটু ছোট্ট করে একটা মিস্টেক আছে। মিস্টেকটা হচ্ছে চক্রটা যেটা হয়েছে যে এ থেকে চক্রটা, এই এ থেকে চক্রটা বিতে গেছে, বুঝছো? বা তীর চিহ্নটা বাম দিকে দেখানো হয়েছে, এটা হবে ডান দিকে। এ থেকে বিতে গেছে, তীর চিহ্নটা হবে ডান দিকে। হ্যাঁ, এ থেকে বিতে গেছে। দেন দেখো গ্যাসটা বি অবস্থা থেকে কই গেছে? সি অবস্থায় গেছে। এই যে এখানে আসছে, সি অবস্থায় গেছে। দেন হচ্ছে এই যে সি থেকে এটা আবার ঘুরে 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 এতে আসছে। এই তো এতে আসছে। বুঝছি, ভালো কথা। তাইলে এটা একটা চক্র সম্পন্ন করছে। এখন এই চক্র থেকে আমাদের কিছু ডাটা বের করতে হবে। প্রশ্নে বলছে যে সি এ পথে অন্তস্থ শক্তির পরিবর্তন -160 জুল। সি এ পথটা আমরা দেখি, শুরুতে ছিল সি বিন্দুতে, আসছে হচ্ছে এ বিন্দুতে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ডাটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমরা এই সি এ পথের সাথেই লিখি। সি থেকে এতে আসার ক্ষেত্রে অন্তস্থ শক্তির পরিবর্তন -160। ওকে, এটুকু আমরা বুঝলাম। এই সি থেকে এতে আসার ক্ষেত্রে অন্তস্থ শক্তির পরিবর্তন এত। খুবই ভালো কথা। এখন বলছে যে এবি পথে তাপ শোষণ করে 200 জুল। মানে কি তাপ শোষণ? মানে এবি পথে কিউ, মানে কিউ এ টু বি, এবি পথে কিউ তাপ শোষণ মানে পজিটিভ, কিউ এবি হচ্ছে পজিটিভ, মানটা কত? 200 জুল। তাহলে এবি পথ কই? এই যে এ থেকে বিতে গেছে এবি পথ। এই এবি পথের জন্য আমরা একটু দেখি, কিউ এ থেকে বি এখানে হচ্ছে +200 জুল। খুবই ভালো। আবার বলছে বিসি পথে, কোন পথে? বিসি পথে তাপ শোষণ করে 40 জুল। এখন বিসি পথটা কিরকম? বি থেকে সে সি অবস্থায় গেছে, সো কিউ বি থেকে সি, যেহেতু শোষণ +40 জুল। তাহলে এই ইনফরমেশনটাকে আমি যে বিসি পথের এখানে লিখে দিই, সেটা হচ্ছে এই যে বিসি পথ মানে বি থেকে সিতে গেছে, কিউ বি থেকে সি, এটার ভ্যালু হচ্ছে +40 জুল। নাইস, খুবই ভালো কথা। এখন তোমাকে বলছে যে এবিসি পথ এবং এবি পথে কৃত কাজ কত? প্রশ্নটা বুঝছো? দুইটা প্রশ্ন, একটা হচ্ছে এবিসি পথে কাজ আর একটা হচ্ছে এবি পথে কাজ। এবিসি পথে কাজ বা এবি পথে কাজ, আগে এবি পথে কাজ নিয়ে কথা বলি। এবি পথে কাজ মানে হচ্ছে এ থেকে বিতে যাওয়ার ক্ষেত্রে কৃত কাজটা কত, এটা বের করতে হবে, একটা প্রশ্ন। আর এবিসি পথে কাজ হচ্ছে, এটার মানে হচ্ছে গ্যাসটা এ থেকে বিতে গেছে, দেন বি থেকে সিতে গেছে। তাহলে এ থেকে বিতে আসা, বি থেকে সিতে যাওয়া, এই পুরা পথটাই হচ্ছে এ বি সি পথ। আর এই এ বি সি পথে কাজ বের করতে হবে। তাইলে দেখো এই এ বি সি পথে কাজের ক্ষেত্রে কিন্তু দুইটা স্টেপ আছে। প্রথম স্টেপে সে কোথা থেকে কোথায় গেছে? এ থেকে বিতে। দ্বিতীয় স্টেপে সে কোথা থেকে কোথায় গেছে? বি থেকে সিতে গেছে। ঠিক আছে না? তাইলে আমাদেরকে আপাতত আমরা প্রশ্ন এবং উদ্দীপক পড়ে এতগুলো ইনফরমেশন বের করছি। এখন আমাদের অ্যানালাইসিস করে করে এইগুলা বের করতে হবে। ঠিক আছে? এই ধরনের অ্যানালাইসিস যখনই আসবে তখন তুমি স্টেপ বাই স্টেপ চিন্তা করবা। এই যে এই সি থেকে এ স্টেপের দিকে তাকাইলা, এটা একটা খুবই বাজে একটা স্টেপ, যে একদম বাঁকা তেরা স্টেপ। এটা থেকে তুমি নতুন কিছু, এটা থেকে এখন আর তুমি তাপও বের করতে পারবে না, কাজও বের করতে পারবে না, কোনো ক্লু দেয়া নাই। এ থেকে বি স্টেপ, এটা দেখেই বুঝতে পারতেছে এটা একটা সমচাপ প্রক্রিয়া, চাপ ফিক্স রেখে আয়তন বাড়াইছি। এই ক্ষেত্রেও এখানেও তুমি আসলে কোনো ডিসিশন নিতে পারবে না যে কাজের মানটা কত বা অন্তস্থ শক্তির পরিবর্তন কত, কোনো ডেটা দেওয়া নাই, খালি বলা আছে তাপ শোষণ করছে এত। ভালো কথা। এবার তুমি বি থেকে সি এর দিকে তাকা। এইটা যখনই তুমি দেখছো তোমার মাথায় একটা বুদ্ধি বাতি জ্বলছে। কেন জ্বলছে? এই যে বি থেকে সি তে তুমি গেছো, এই প্রক্রিয়া আয়তনটা কি আছে বলো তো? ফিক্স আছে। বি থেকে সিতে যাওয়ার ক্ষেত্রে আয়তনটা কি আছে? ফিক্স আছে। তাইলে এই বি থেকে সিতে যাওয়াটা একটা সম আয়তন প্রক্রিয়া, যেহেতু আয়তনের পরিবর্তন হয় নাই, বি থেকে সিতে যাওয়ার ক্ষেত্রে কাজটা কত?
ডাব্লিউ বি থেকে সিতে যাওয়ার ক্ষেত্রে কাজটা কত 0 কারো কোনো আপত্তি আছে নাই কাজটা যদি 0 হয় এই বি থেকে সিতে যাওয়ার পথে অন্তস্থ শক্তির পরিবর্তন বের হয়ে যাবে না দেখো এই বি থেকে সি স্টেপ আমার দুইটা ডাটা বের হয়ে গেছে কিউ জানি ডাব্লিউ জানি তাহলে অন্তস্থ শক্তির পরিবর্তন বের করা ব্যাপার কিউ থেকে ডাব্লিউ বাদ দিলেই ডেল্টা ইউ পাওয়া যায় না আমরা তো পড়ছিলাম যে কিউ সমান সমান ডেল্টা ইউ প্লাস ডাব্লিউ তাইলে দেখো এই স্টেপে বা এই প্রক্রিয়ায় ডেল্টা ইউ সমান সমান আমরা লিখতে পারি না কিউ মাইনাস ডাব্লিউ লিখাই যায় তাহলে ডাব্লিউ ডেল্টা ইউ বি টু সিটা কত আসবে ভাইয়া এটা আসবে হচ্ছে 40 থেকে মানে কিউ থেকে কাজ বাদ দিবা তাহলে এটা চলে আসবে 40 জুল ঠিক আছে এই পর্যন্ত বুঝলাম এখন তুমি আর কি বের করতে পারো দেখো এরপরে তুমি দেখবা সবগুলা স্টেপ যেহেতু অ্যানালাইসিস করা শেষ এরপর তুমি দেখবা যে পূর্ণ চক্রের কথা চিন্তা করবা যেহেতু প্রসেস বাই প্রসেস বা স্টেপ বাই স্টেপ তোমার চিন্তা করা শেষ তুমি পূর্ণ চক্রের কথা চিন্তা করো পূর্ণ চক্র সম্পর্কে তুমি দুইটা ইনফরমেশন জানো ইনফরমেশন নাম্বার 1 যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পূর্ণ চক্রে অন্তস্থ শক্তির পরিবর্তন কত 0 তাইলে পূর্ণ চক্রে অন্তস্থ শক্তির পরিবর্তন তুমি বলতে তুমি কি বুঝো এ থেকে বিতে যাওয়ার ক্ষেত্রে অন্তস্থ শক্তির পরিবর্তন প্লাস বি থেকে সিতে যাওয়ার ক্ষেত্রে অন্তস্থ শক্তির পরিবর্তন প্লাস সি থেকে এতে যাওয়ার ক্ষেত্রে অন্তস্থ শক্তির পরিবর্তন সমান 0 রাইট আচ্ছা এখন দেখো সি থেকে এতে যাওয়ার ক্ষেত্রে অন্তস্থ শক্তির পরিবর্তন কত বলে দেওয়া আছে কিন্তু সি থেকে এতে যাওয়ার ক্ষেত্রে অন্তস্থ শক্তির পরিবর্তন বলে দেওয়া আছে -160 আবার বি থেকে সিতে অন্তস্থ শক্তির পরিবর্তন কত আমি এটা বের করছি কত আসছে +40 তাইলে দেখো আল্লাহর কি রহমত এ থেকে বিতে যাওয়ার ক্ষেত্রে অন্তস্থ শক্তির পরিবর্তন কত জানি না বি থেকে সিতে যাওয়ার ক্ষেত্রে কত +40 আবার সি থেকে এতে আসার ক্ষেত্রে কত -160 বসায় দাও -160 তাইলে বলো তো এখান থেকে এ থেকে বিতে যাওয়ার জন্য আমি স্মল এ স্মল বি দেই তোমরা আবার মাইন্ড করো না আমি কখনো সাবস্ক্রিপ্ট হিসেবে ক্যাপিটাল বি দিচ্ছি কখনো স্মল এ স্মল বি দিচ্ছি একই কথা তাহলে এ থেকে বিতে যাওয়ার ক্ষেত্রে অন্তস্থ শক্তির পরিবর্তন কত হবে মানগুলা বসাই +40 -160 সমান 0 তাহলে এইখান থেকে চলে আসবে 160 -40 সমান সমান +120 জুল তাইলে দেখো সাধনা করে আমরা একটা জিনিস বুঝতে পারছি কি বুঝতে পারছি সেটা হচ্ছে এই এ থেকে বিতে অন্তস্থ শক্তির পরিবর্তনটা কত 120 জুল ঠিক আছে তাইলে দেখো এই যে এ থেকে বিতে এই স্টেপটা সম্পর্কে আমার আরেকটা ইনফরমেশন চলে আসছে সেটা হচ্ছে এ থেকে বিতে অন্তস্থ শক্তির পরিবর্তনটা কত 120 জুল তাইলে দুইটা ইনফরমেশন আমি অলরেডি জেনে ফেলছি এই এ থেকে বি স্টেপের জন্য একটা হচ্ছে কিউ জানি আরেকটা হচ্ছে ডেল্টা ইউ জানি তাইলে বলো তো আরেকটা কি পেয়ে যাব ডাব্লিউ পেয়ে যাব তাহলে ডাব্লিউ এ থেকে বিটা কত আসবে ভাইয়া আমরা তো জানি যে কিউ থেকে আমরা যদি ডেল্টা ইউটাকে বাদ দিই তাহলেই কিন্তু আমরা হচ্ছে কি পেয়ে যাই ডাব্লিউ পাই না দেখো কিউ সমান সমান ছিল ডাব্লিউ প্লাস ডেল্টা ইউ তাহলে ডাব্লিউটা বের করতে হলে কিউ থেকে ডেল্টা বাদ দিতে হবে তাহলে দেখো কিউ কত 200 ডেল্টা ইউ কত 120 তাহলে 200 থেকে 120 বাদ দিব 200 থেকে 120 যদি বাদ দিই কত আসবে +80 জুল তাইলে দেখো তুমি আমার এ থেকে বি স্টেপের আমি সবকিছু জানি বি থেকে সি স্টেপের আমি সবকিছু জানি আমার এখন প্রশ্নে ফিরে আসো প্রশ্নটা কি ছিল প্রথম প্রশ্ন ছিল এ থেকে বিতে কৃত কাজ কত এ থেকে বিতে কৃত কাজ কত অলরেডি আমরা এটা বের করে ফেলছি এ থেকে বিতে কৃত কাজ কত দেখো তো এ থেকে বি স্টেপ এই স্টেপের কৃত কাজ কত আসছে 80 জুল তাহলে এটা আসছে +80 জুল আমাদের এইটা একটা আনসার আর এবার আসো আমাদের আরেকটা ছিল যে এবিসি পথে কৃত কাজ কত এবিসি পথে কৃত কাজটা দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে এ থেকে বিতে কৃত কাজ যেটা আমরা অলরেডি বের করছি 80 জুল আর আরেকটা হচ্ছে বি থেকে সিতে কৃত কাজ দেখে আসি কত বি থেকে সিতে কাজ তো হয়ই নাই 0 জুল তাহলে 0 তাহলে এইখানে বি থেকে সিতে কৃত কাজ কত 0 তাহলে আমরা ক্যালকুলেশন করলে আনসারটা কত আসতেছে 80 জুল তাহলে এটাও কিন্তু আমাদের 80 জুল চলে আসতেছে ওকে তাহলে এই অঙ্কগুলো না তোমার কাছে এখন মনে হইতে পারে ভাই কঠিন বড় অনেক চিন্তা করতে হয় বাট বিশ্বাস করো তোমার যখন জিনিসগুলো মাথার ভিতরে ঢুকে যাবে এগুলো অনেকটা পাজল মিলানোর মতো তুমি দেখবা
একটা মানুষ যখন হচ্ছে গিয়ে পাজল মিলায় প্রথম অনেক ধাক্কা খায়, বাট যখন সে মাথার ভিতরে জিনিসগুলো ক্যাচ করে ফেলে পাজল খুব দ্রুত মিলে যায়। ঠিক একইভাবে তুমি যখন প্র্যাকটিস করবা বা বুঝে ফেলবা এই পাজলগুলো তোমার খুব দ্রুত মিলে যাবে। তুমি হয়তো নিজের মাথাতে নিজে একটা মেকানিজম তৈরি করে ফেলতে পারবা যেখানে এই প্রবলেমগুলো তোমার কাছে কোয়াইট ইজি মনে হবে। এই টাইপের প্রবলেমগুলো হয়তো ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন হিসেবে থাকতে পারে। ঠিক আছে, বোর্ড পরীক্ষায় সাধারণত দেখা যায় না, ইঞ্জিনিয়ারিংয়ে কোয়েশ্চেন হিসেবে এগুলো থাকতে পারে। ওকে, মোটামুটি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন বলা যায় এই প্রশ্নটাকে। ওকে, সো এটা নিয়ে তোমরা বদার্ড হয়েও না, কনসার্ন হয়েও না, সামনে চলো, পারবা, সমস্যা হবে না। এই প্রশ্নটা দেখো, সি থেকে বি পথে গ্যাসটা তাপ বর্জন করতেছে কত, 40 জুল। ইনফরমেশনটা লিখে ফেলি। দেখো গ্যাসটা কোথা থেকে কোথায় আসতেছে, সি থেকে বিতে আসতেছে, সি থেকে বিতে আসতেছে, তাহলে কিউ সি থেকে বি যেহেতু তাপ বর্জন করতেছে বসবে -40 জুল, বসায় দিলাম। এখন দেখো বি থেকে এ পথে বর্জিত তাপ 130 জুল, তাইলে বি থেকে এ পথে তাপের বর্জন হচ্ছে। দেখো বি থেকে এ পথ, এই হচ্ছে বি, এই হচ্ছে এ, এই পথে তাপের বর্জন হচ্ছে। বর্জন কত হচ্ছে, 130 জুল। যেহেতু বর্জন হচ্ছে আগে একটা মাইনাস দিব, -130 দিলাম। আর কিছু বলছে একই পথে গ্যাস দ্বারা কৃত কাজ 80 জুল। দেখো ইম্পর্টেন্ট কথা, গ্যাস দ্বারা কৃত কাজ মানে গ্যাস নিজে কাজ করছে, তাইলে একই পথ মানে বি থেকে এ পথে তাপ বর্জন হয়েছে 130 জুল, আবার বি থেকে এ পথে গ্যাস দ্বারা কৃত কাজ হয়েছে 80 জুল। কিন্তু এইখানে একটা কথার মারপেচ আছে। মারপেচ হচ্ছে এই যে প্রশ্নটা দেয়া হয়েছে যে গ্যাস দ্বারা কৃত কাজ 80 জুল, এই কথাটা ভুল। কেন ভুল আমি তোমাকে একটু বলি। এখানে বলছে গ্যাস দ্বারা কৃত কাজ 80 জুল এবং মেইন প্রশ্নে এই কথাটা বলা ছিল যে গ্যাস দ্বারা কৃত কাজ 80 জুল। যখনই বলে ফেলছি যে গ্যাস দ্বারা কৃত কাজ 80 জুল, তখন তুমি লিখতে বাধ্য হচ্ছ যে ডাব্লিউ এর মানটা হচ্ছে +80, ঠিক না? প্লাস ডাব্লিউ এর মান, যেহেতু গ্যাস নিজে কাজ করছে। কিন্তু কথাটাই ভুল। কেন ভুল বলি, দেখো তুমি কোথা থেকে কোথায় আসছো, লাল কালিতে লিখতেছি, বি থেকে এতে আসছো, বি থেকে এতে আসছো, বলেই দিছে বি থেকে এ পথে। বি থেকে এতে আসার ক্ষেত্রে ভলিউম বাড়ছে না কমছে, ভি তো কমছে। দেখো ভি এখানে ছিল বেশি, এখানে কিন্তু কমে গেছে, বামে চলে আসছে। আর ভি যদি কমে আমার অবশ্যই ডাব্লিউ এর মানটা এখানে কি আসবে, নেগেটিভ আসবে। অর্থাৎ এখানে গ্যাস নিজে কোনোভাবেই কাজ করে নাই, বরং গ্যাসের উপর কেউ একজন কাজ করছে। তাহলে এই কথাটা ভুল, কমপ্লিটলি রং। তাহলে এই কথাটা আমরা লাল কালি দিয়ে কারেকশন করে দিব। সেটা হচ্ছে এই কথাটা হবে যে বি থেকে এ পথে, বি থেকে এ পথে গ্যাসের উপর কৃত কাজ 80 জুল। তাহলে গ্যাসের উপর কৃত কাজ যেহেতু বলতেছে, আমরা এখান থেকে কারেকশন করে বলে দিতে পারি যে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এ থেকে বি পথে, সরি বি থেকে এ পথে আমাদের ডাব্লিউ এর মানটা হবে -80 জুল। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশনটা আমরা পাইলাম, ডাব্লিউ এর মান হবে বি থেকে এতে -80 জুল। তাইলে দেখো তুমি যখন এই ইনফরমেশনটা বলতেছো অলরেডি তোমার মাথায় ক্লিক করে গেছে যে এই বি থেকে এ পথ সম্পর্কে দুইটা ডাটা গিভেন আছে। তাহলে বাকি যে ডাটাটা আমাদের দরকার সেটা কিন্তু আমরা পেয়ে যাব, সেটা হচ্ছে ডেল্টা ইউ বি থেকে এ। তাহলে কত হবে, কিউ থেকে ডাব্লিউ বাদ দিলে ডেল্টা ইউ পাওয়া যায়। কিউ হচ্ছে -30 -130, এখান থেকে ডাব্লিউ বাদ দিব ডাব্লিউটা কত, -80 -80, ক্যালকুলেশন করলে চলে আসবে -50 জুল। কারেক্ট পাইলাম। এখন প্রশ্নে আরো ডাটা দিয়ে দিছে, দেখো কত ভালো প্রশ্নকর্তা। এ থেকে সিতে যাওয়ার পথে গ্যাস 400 জুল তাপ গ্রহণ করে। এই যে এ থেকে সে কই গেছে, সিতে গেছে। এ থেকে সুন্দর মতো ঘুরতে 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 সিতে গেছে। তাহলে এ থেকে সিতে যাওয়ার পথে এ শোষণ করছে কত জুল তাপ বলো তো দেখি, 400 জুল তাপ গ্রহণ করছে, সো +400 জুল। ওকে, এই এ থেকে সি স্টেপ সম্পর্কে আমার আর কিছু জানার নাই, মানে বের করার উপায় নাই। এখন প্রশ্ন করছে যে এ থেকে সিতে যাওয়ার পথে কৃত কাজ কত। তাইলে তুমি এখন প্রথম কাজ কি, প্রত্যেকটা প্রসেস বা প্রত্যেকটা স্টেপকে অ্যানালাইসিস করো।
এই স্টেপটা অ্যানালাইসিস করা শেষ, বি থেকে এ এর তিনটা ডাটাই বের করে ফেলছি। তাহলে আমরা সি থেকে এ কে অ্যানালাইসিস করা যাচ্ছে না, এটা একটা বক্ররেখা, কোনো ক্লু পাচ্ছি না। এবার আমরা সি থেকে বি কে অ্যানালাইসিস করি। দেখো এই যে সি থেকে বিতে আমি নামাইছি, এই প্রক্রিয়া গ্যাসের আয়তনের কোনো চেঞ্জ হয়েছে? এটা একটা সময় আয়তন প্রক্রিয়া না, আয়তনের কোনো চেঞ্জ হয় না। শুরুতে সিতে আয়তন যা, বিতেও আয়তন তা। এছাড়া অন্যভাবে বললে কোনো ক্ষেত্রফল এই রেখাটা তৈরি করতে পারবে না। সো আমরা বলতে পারি যে সি থেকে বিতে কৃত কাজটা কত? 0 জুল। তাই যদি হয় সি থেকে বিতে অন্তস্থ শক্তির পরিবর্তন কত? ডেল্টা ইউটা কত হবে? কিউ থেকে ডাব্লিউ কে মাইনাস করে দিলে ডেল্টা ইউ পাবো। কিউ হচ্ছে -40, -40 থেকে 0 মানে ডাব্লিউটাকে মাইনাস করলে -40ই থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি ডেল্টা ইউটা হবে -40। ওকে, তাইলে দেখো আমরা এই স্টেপের ডেল্টা ইউ জানি, এই স্টেপের ডেল্টা ইউ জানি, ঠিক না? তিনটা প্রসেসই আমার অ্যানালাইসিস করা শেষ। এখন আমার কাজ হচ্ছে ফুল সাইকেলের দিকে তাকানো, ফুল সাইকেলের জন্য সূত্রটা বসানো। তাহলে ফুল সাইকেলের জন্য আমরা আমাদের সেই মহাকার্যকরী মহৌষধ সূত্রটা লিখি। ডেল্টা ইউ ফুল সাইকেল সমান সমান 0। আর এইখানে ফুল সাইকেল কিভাবে গঠিত হয়েছে? গ্যাসটা দেখো সি থেকে যাত্রা করছে, সি থেকে কই গেছে? বিতে। বি থেকে কই আসছে? সে এতে আসছে। এ থেকে সে কই গেছে? এ থেকে সে সিতে গেছে। পুরা চক্রে অন্তস্থ শক্তির পরিবর্তন 0। এখন দেখো সি থেকে বিতে যে গেছে অন্তস্থ শক্তির পরিবর্তন কত হয়েছে তখন? এই দেখো -40 হয়েছে। ওকে, আবার যখন বি থেকে এতে আসছে অন্তস্থ শক্তির পরিবর্তন হয়েছে -50। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে -40, এটা হচ্ছে -50। সো ক্যালকুলেট করলে আমরা এ থেকে সিতে অন্তস্থ শক্তির পরিবর্তন পেয়ে যাব। তাহলে আমরা মান বসাই, -40 -50 প্লাস ডেল্টা ইউ এ থেকে সি। ক্যালকুলেশন করলে চলে আসবে ডেল্টা ইউ এ থেকে সি সমান সমান +90 জুল। ওকে, তাহলে অন্তস্থ শক্তির পরিবর্তন এখানে কি আসলো? +90 জুল আসলো। তাহলে এই স্টেপ সম্পর্কে আমরা একটু ইনফরমেশন অ্যাড করে দেই যে ডেল্টা ইউ এ থেকে সি কত ভাইয়া? +90 জুল। এবং দেখো আমরা অনেকক্ষণ ধৈর্য ধরছি এবং কথায় আছে সৃষ্টিকর্তা ধৈর্যশীলদের হচ্ছে সাহায্য করেন। সৃষ্টিকর্তা কিন্তু বা আল্লাহ তাআলা কিন্তু আমাদের সাহায্য করছেন। কিভাবে? দেখো জানতে চাইছিল এ থেকে সিতে যাওয়ার ক্ষেত্রে কৃত কাজ কত, মানে ডাব্লিউ এ টু সি এটা কত। এখন তুমি আমাকে বলো এই ডাব্লিউ এ টু সি এটা কত হবে? দেখো এই এ থেকে সিতে যাওয়ার ক্ষেত্রে ডেল্টা ইউ জানি, কিউ জানি, সো অটোমেটিক্যালি আমি ডাব্লিউ পেয়ে যাব। তাহলে দেখো ডাব্লিউ এ থেকে সি এটা চলে আসবে আমার কিউ এ থেকে সি মাইনাস ডেল্টা ইউ এ থেকে সি, কারণ কিউ থেকে ডেল্টা ইউ বাদ দিলে ডাব্লিউ পাওয়া যায়। তাহলে কিউ এ থেকে সি কত আসবে? +400, সরি হ্যাঁ +400ই তো, +400 না? হ্যাঁ, মাইনাস অন্তস্থ শক্তির পরিবর্তন হচ্ছে 90, ক্যালকুলেট করলে চলে আসবে 310 জুল। তাহলে দেখো আমরা কিন্তু আনসার পেয়ে গেছি। কাজেই তোমার প্রসেসটা কি হবে? শুরুতে স্টেপ ওয়াইজ অ্যানালাইসিস করবা, স্টেপ ওয়াইজ অ্যানালাইসিস শেষে তুমি এই যে মহাকার্যকর সূত্রটা বসাবা, তাইলে দেখবা অটোমেটিক্যালি তুমি আরও কিছু ইনফরমেশন পেয়ে যাবে এবং সেই ইনফরমেশনই তোমাকে আলটিমেট আনসারের দিকে নিয়ে যাবে। ওকে, তো এতক্ষণ আমরা এই প্রবলেমগুলো দেখলাম, এখন আমরা আরেকটা প্রবলেম দেখি। দেখো কি বলছে, একটা আদর্শ গ্যাসকে P = 2v² সমীকরণ মেনে চলে, এটাকে একটা তাপগতীয় প্রক্রিয়ার মধ্যে নেওয়া হইল। গ্যাসের আয়তন 2 মিটার কিউব থেকে 5 মিটার কিউব করা হলে তাপের কি পরিবর্তন হবে, অথবা পরিবর্তন না বললে তুমি বলতে পারো তাপের কি প্রবাহ হবে, যেখানে P এবং V যথারীতি আমাদের SI এককে আছে, প্যাসকেল এবং মিটার কিউবে আছে। এখন প্রশ্নটা দেখে তুমি বা আমি সবাই ছোটবেলায় কনফিউজড হয়েছি, কিন্তু আমার বিশ্বাস তোমরা যারা ক্লাসগুলো করে আসছো তোমরা কনফিউজড হও নাই। কেন কনফিউজড হও নাই? কারণ এই সেম প্রশ্নই আমি তোমাদেরকে প্রিভিয়াস লেকচারে করাইছি। একবার সব কিছু সেম রেখে আমি ওই লেকচারে একবার বলছিলাম যে অন্তস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করো, তখন তোমরা ডেল্টা ইউ বের করছিলা। আবার ওই লেকচারে শেষের দিকে আমি এসে প্রশ্ন করছিলাম যে এই প্রসেসের জন্য ডাব্লিউ বের করো, তখন তোমরা ডাব্লিউ বের করছিলা। তাহলে তোমরা কিন্তু অলরেডি এই অঙ্কটা করে আসছো, এখন এই ডাব্লিউ আর ডেল্টা ইউকে যোগ করে দিলেই কিউ পেয়ে যাবা। সেটাই জানতে চাইছি তাপের কত প্রবাহ হবে। সো আমরা এইভাবে বলছিলাম যে শুরুতে আয়তন মনে করো ছিল V1 = 2 মিটার কিউব, প্রেসার কত ছিল একটু পরে বলতেছি, এটাকে একটা তাপগতীয় প্রসেসের ভিতর দিয়ে নেওয়া হয়েছে,
এবং সেই প্রসেসটা একটা স্পেশাল সূত্র মেনে চলে, সেটা হচ্ছে P = 2v²। এবং নেওয়ার ফলে এটা যেটা হয়েছে যে আয়তন বেড়ে গেছে প্রসেসের, মানে থার্মোডাইনামিক সিস্টেমের। তাহলে পিস্টনটা কিছুটা উপরে উঠে যাবে, আয়তনটা চলে আসলে এখন V2 = 5 মিটার কিউব। তাহলে একটা প্রেসার চলে আসবে এখন P2। এখন আমাদের প্রেসারটা শুরুতে ছিল P1, এখন হয়েছে P2, ভালো কথা। এখন প্রেসারটা আসলে কত হয়েছে এটা আমাদের জানতে হবে, নাইলে আমরা অন্তস্থ শক্তির পরিবর্তন বাইর করতে পারবো না। কারণ আমাদের টেম্পারেচার বের করার কোনো রাস্তা নাই, আমাদের একমাত্র রাস্তা হচ্ছে প্রেসার ভলিউম জানা, তাইলে আমরা অন্তস্থ শক্তির পরিবর্তন বের করতে পারবো। বলে দিছে নাইট্রোজেন গ্যাস, তো আমরা বলতে পারি এফ এর মান হচ্ছে 5। ঠিক আছে, ওকে। তাইলে এই টাইপের প্রবলেম কিন্তু আমরা দেখে আসছি, আমরা যখন ওই যে চক্রটাকে নিয়ে কথাবার্তা বলছিলাম তখন কিন্তু এইরকমই ব্যাপারগুলা ছিল, যে আমরা হচ্ছে গিয়ে এরকম কিউ বের করতে হইতো, আমরা একবার ডেল্টা ইউ বের করছি, দেন ডাব্লিউ বের করছি, যোগ করে দিছি। তাহলে এইখানে আমরা আগে ডেল্টা ইউটা বের করার চেষ্টা করব। ওকে, ডেল্টা ইউ বের করতে হলে আমার চাপ আয়তন লাগবে। তাহলে শুরুতে আমার প্রেসার কত ছিল জানা দরকার। দেখো শুরুতে প্রেসারটা বের করা যাবে কিভাবে, এই পুরা থার্মোডাইনামিক সিস্টেমের পরিবর্তন হয়েছে এই সমীকরণ মেনে। তার মানে একদম শুরুতে ভলিউম ছিল যখন 2 মিটার কিউব মানে V1, তখন আমি বলতে পারি প্রেসারটা ছিল 2 × V1² এই সমীকরণ অনুযায়ী। তাইলে 2 × V1 কত ছিল 2, এটার উপর স্কোয়ার, তাহলে এটা চলে আসবে 8। এককটা কি হবে প্রেসারের? প্যাসকেল, কারণ বলেই দিছে প্রেসারটা আছে প্যাসকেল এককে। তাহলে P1 = হবে 8 প্যাসকেল। ডান। এখন আসো P2 তাইলে কত হবে সমীকরণ অনুসারে 2V2²। তাইলে দেখো 2 × V2 কত ভাইয়া 5, 5-এর ওপর কত স্কোয়ার, এককটা কি হবে প্রেসার একক প্যাসকেল, 50 প্যাসকেল। ডান। তাইলে দেখো চাপ আয়তন শুরুতে কত ছিল তা জানি, শেষে কত হয়েছে তাও জানি। তাইলে এখন কাজটা হবে অন্তস্থ শক্তির পরিবর্তন বের করো। ডেল্টা ইউ তাইলে কত হবে F/2, শেষে চাপ আয়তন কত P2 V2। আচ্ছা ডেল্টা ইউ এটা সমান হচ্ছে U2 - U1। তাহলে শেষে চাপ আয়তন কত F/2 P2 V2 মাইনাস শুরুতে অন্তস্থ শক্তি কত F/2 P1 V1। তাহলে যদি কমন নাও F/2 P2 V2 মাইনাস P1 V1, তাহলে মান বসাও। F এর মান হচ্ছে 5/2, P2 V2 কত, P2 হচ্ছে গিয়ে 50, V2 কত 5, P1 কত 2, V2 কত 2, V2 না সরি P1 কিন্তু 2 না, ভুল হয়েছে, P1 2 না, ভুল হয়েছে। সেটা হচ্ছে P1 হচ্ছে গিয়ে 8, এটা হচ্ছে গিয়ে 2। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে 250 - 16 × 2.5, দ্যাট ইজ 585 জুল, 585 জুল। এবং মনে করে দেখো আমরা সেম অঙ্কের আনসার অন্তস্থ শক্তির পরিবর্তন 585 জুলই প্রিভিয়াস লেকচারে পাইছিলাম। এবার আসো আমাদের কাজ বের করতে হবে। কাজ জানি কেমনে বের করি, এটা কি স্থির চাপ নাকি পরিবর্তনশীল চাপ? অবশ্যই পরিবর্তনশীল চাপ। চাপটা দেখো এই সমীকরণ অনুসারে পরিবর্তিত হচ্ছে, একবার 8 একবার 50। তাইলে এইখানে আমাদের আদি সূত্র খাটাইতে হবে, সেটা হচ্ছে এখানে তার গ্রাফ এঁকে করা যাবে না, গ্রাফটা অনেক ডিফিকাল্ট হবে, কার্ভ হয়ে যাবে, ওখানে ট্রাপিজিয়াম বা আয়তক্ষেত্র পাবো না যে আমি সুন্দর মতো গ্রাফ মেরে কাজ বের করব। তাহলে এখানে আমার ইন্টিগ্রেশনের আশ্রয় নিতে হবে। ইন্টিগ্রেশনটা কি হবে W = ইন্টিগ্রেশন অফ PdV। এখন তুমি দেখো এখানে আছে হচ্ছে ডিভি, মানে হচ্ছে ভলিউমের রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে, আর প্রেসারটাও কনস্ট্যান্ট না। তাইলে এই যে ইন্টিগ্রেশনটা আমরা পাইলাম এটাকে ভালো একটা ফরম্যাটে নিতে হবে যেন সবগুলাই ভলিউম থাকে, যেন আমরা এই ভলিউমের রেসপেক্টে ইন্টিগ্রেশনটা সাকসেসফুল করতে পারি। তাহলে প্রেসারটাকে আমরা কি লিখতে পারি, পি এর পরিবর্তে আমরা তো দেখে আসছি পি কে লেখা যায় 2v² সমীকরণটা, এই সমীকরণ অনুসারেই তো প্রক্রিয়াটা হয়েছে। তাইলে পি = আমি বসাই দিতে পারি 2v²। ওকে, পি = কি বসাইলাম 2v²। তাইলে এখন দেখো এই ইন্টিগ্রেশনের রেজাল্ট পাইতে হলে লোয়ার লিমিট আপার লিমিট লাগবে। আমাকে বলো একদম শুরুতে এই ইন্টিগ্রেশনটা তো ভলিউমের রেসপেক্টে হচ্ছে, তাহলে একদম শুরুতে ভলিউম কত ছিল 2, শেষে কত হয়েছে 5। তাইলে শুরুতে ভলিউম ছিল হচ্ছে 2 হচ্ছে লোয়ার লিমিট, শেষে ভলিউম হচ্ছে 5 হচ্ছে আপার লিমিট। ইন্টিগ্রেশনটা করে ফেলো, ইন্টিগ্রেশনের রেজাল্ট আসবে 2v³/3, আপার লিমিট হচ্ছে 5, লোয়ার লিমিট হচ্ছে 3। যেহেতু তোমরা ধরে নিচ্ছি সেকেন্ড ইয়ারে তোমরা ইন্টিগ্রেশন সম্পর্কে জানো, সো এটা ইন্টিগ্রেশন যখন জানবা অটোমেটিক্যালি এটা পারবা। তাও আমি একটু করে দিচ্ছি, সেটা হচ্ছে 2/3 যদি কমন নেই
এটা চলে আসবে হচ্ছে 5 কিউব মাইনাস 2 কিউব। তাহলে ক্যালকুলেশন করে ফেলো সবাই, কত আসে। এটা আমাদের চলে আসবে, আমরা যদি আরেকবার একটু দেখতে চাই ক্যালকুলেশন করে, আপার লিমিট হচ্ছে 5, লোয়ার লিমিট হচ্ছে 2, 78 আসতেছে। সো আমার ক্যালকুলেশনের রেজাল্টটা হচ্ছে 78 জুল। ওকে, তাইলে দেখো আমি ডাব্লিউ পেয়ে গেছি, ডেল ইউ পেয়ে গেছি। তাহলে খুব সুন্দর মতো আমরা হচ্ছে গিয়ে এই কিউটা বের করে ফেলতে পারবো। কিউ সমান সমান আসবে ডেল ইউ প্লাস ডাব্লিউ। আগে ডেল ইউ ছিল 585, ডাব্লিউ আসছে কত 78। তাহলে ক্যালকুলেশন করলে ভাইয়া কত আসবে, কত আসে এটা যদি আমরা একটু চিন্তা ভাবনা করে লিখতে চাই, এটা চলে আসবে হচ্ছে 585 প্লাস 78, 663 জুল। ওকে, যদি আমরা ভুল টুল না করি তাইলে চলে আসবে এটা 663 জুল। হ্যাঁ ঠিক আছে। তাইলে এখন আমরা যাবতীয় অঙ্ক দেখে ফেলছি, এখন আমরা বোর্ডে আসে এই প্রবলেমটা একটু দেখব। খুবই সহজ প্রবলেম। এই প্রবলেমটা আমি হচ্ছে গিয়ে তোমাদের জাস্ট ধরায় দেব, ঠিক আছে। এই প্রবলেমটা কি, গ নাম্বারটা আমরা কিন্তু সলভ করে আসছিলাম। কোথায় সলভ করছিলাম মনে আছে? আগের লেকচারে ছিল আমাদের এ থেকে সিতে যাওয়ার ক্ষেত্রে কৃত কাজ নির্ণয় করা। আমরা এই যে ডাব্লিউ এ থেকে সি বের করছিলাম, এবং বের করার সময় আমাদের যেই ঝামেলাটায় আমরা পড়ছিলাম সেটা হচ্ছে এই প্রেশারগুলোকে নিয়ে। প্রেশারগুলো অ্যাকচুয়ালি কি বোঝায় সেটা আমরা বলছিলাম যে ইনটু 10⁵ প্যাসকেল দ্বারা গুণ আকারে আছে। আর এই আয়তনগুলা লিটার থেকে আমরা কিসে নিছিলাম, মিটার কিউবে। কিভাবে নিছিলাম, এই যে 10⁻³ দ্বারা গুণ করে সবগুলাকে 10⁻³ দিয়ে গুণ করে দিছিলাম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কি আমাদের অবস্থা। এখন আমরা প্রশ্নটা পড়ি কি বলছে। চিত্রে একটা তাপগতীয় ব্যবস্থাকে এবিসি, এসি এবং এডিসি পথে এ থেকে সি বিন্দুতে নেওয়া হলো। কথাটা বুঝছো? একটা অবস্থা হচ্ছে এ, আর একটা অবস্থা হচ্ছে সি। এখন এ থেকে আমরা সিতে নিচ্ছি। কিভাবে নিচ্ছি? একবার আমি ডিরেক্টলি এ থেকে সিতে কর্ণ বরাবর নিয়ে গেছি, আরেকবার আমি কি করছি জানো, এ থেকে বিতে গেছি, বি থেকে সিতে গেছি। এটা একটা পথ। আরেকবার আমার মনে হয়েছে যে আমি অন্যভাবে যাব, আমি এ থেকে ডিতে গেছি, দেন আমি ডি থেকে সিতে গেছি। এটা আরেকটা পথ, ঠিক আছে। এখন প্রশ্ন করা হচ্ছে এই যে তিনটা পথ, এই তিনটা পথে মধ্যে কোন পথে সিস্টেম কর্তৃক গৃহীত তাপ বেশি হবে, মানে সিস্টেমের কিউটা কোন পথে বেশি হবে, এবিসি পথে নাকি ডিরেক্ট এসি পথে নাকি এডিসি পথে। আরেকটা ক্লু তোমাকে দিছে, সেটা হচ্ছে এ এবং সি বিন্দুতে ব্যবস্থাটির অন্তস্থ শক্তি যথাক্রমে 100 জুল এবং 600 জুল। এই কথাটার মানে হচ্ছে এ বিন্দুতে অন্তস্থ শক্তি 100 জুল, সি বিন্দুতে অন্তস্থ শক্তি হচ্ছে 600 জুল। তাইলে চলো আমরা বোর্ডে আসে এই প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। আমাদের অ্যাপ্রোচ হবে, আমরা প্রত্যেকটা ধাপে বা প্রত্যেকটা পথের জন্য কাজ বের করব, অন্তস্থ শক্তির পরিবর্তন বের করব এবং তাপ বের করব। এইভাবে তিনটা পথের জন্য তাপ বের করে আমরা দেখব অ্যাকচুয়ালি যে কোনটা কম বেশি হয়। যারা বুদ্ধিমান তারা হয়তো দেখেই বলে দিতে পারতেছো কোন পথের জন্য তাপের পরিমাণটা বেশি হবে। ওকে, কারণ অন্তস্থ শক্তির পরিবর্তন কিন্তু আমার পথের উপর নির্ভর করে না। অন্তস্থ শক্তির পরিবর্তন নির্ভর করে আমার এই আদি বিন্দু আর শেষ বিন্দুর উপর। আদি বিন্দু শেষ বিন্দু কিন্তু তিনটা প্রসেসেই বা তিনটা পথেই সেমই আছে। সো অন্তস্থ শক্তির পরিবর্তন ইভেনচুয়ালি তিনটা পথে সেমই থাকবে। সো আলটিমেটলি তাপের মানটা বেশি না কম সেটা ডিপেন্ড করবে কৃত কাজের উপর। ওকে, সো চলো আমরা একটু দেখি। আমাদের প্রথম স্টেপ বা প্রথম পাথ, আমরা ধরো ইয়াকে নিয়ে কথা বলি, পাথ এবিসি কে নিয়ে কথা বলি। পাথ এ থেকে বি হয়ে সিতে যে গেছি ওটাকে নিয়ে কথা বলবো। এই হচ্ছে পি, এই হচ্ছে ভি। প্রথমে আমি ছিলাম এতে, তাই তো। এই এ বিন্দুর জন্য চাপ আয়তনগুলো একটু লিখে ফেলি। আয়তনটা কত দেখো, এ বিন্দুর জন্য আয়তন দেখতেই পাচ্ছ 2, আর প্রেসারটা কত 2। এই 2 কিন্তু 2 না, দেখতে 2 হলেও এই আয়তনটা আমরা কনভার্ট করে নিচ্ছি মিটার কিউবে, ঠিক আছে, সুবিধার জন্য, জুল এককে আনসার পাওয়ার জন্য। 2 × 10⁻³ ঠিক আছে। প্রেসারটা হচ্ছে 2 না, কিন্তু প্রত্যেকটা প্রেসারের সাথেই এই 10⁻5 গুণ আকারে আছে। নিউটন পার মিটার স্কয়ার আর প্যাসকেল একই কথা। সো প্রত্যেকটা প্রেসারের সাথে অ্যাকচুয়ালি বলতে পারো 10⁵ প্যাসকেল এই কথাটা গুণ আকারে আছে। সো 2 বলতে আমরা বুঝবো 2 × 10⁵ প্যাসকেল।
প্রেশারটাকে আমরা কনভার্ট করে নিলাম প্যাসকেল এককে। আচ্ছা, এ থেকে আমি গ্যাসটাকে কই নিছি, বিতে নিছি। ওকে, বি বিন্দুতে প্রেশারটা কত? 6। খেয়াল করলে দেখবা 6 মানে হচ্ছে 6 × 10⁵। দেখো বি বিন্দুতে প্রেশারটা খেয়াল করো, এই যে 6 কিন্তু। আচ্ছা, আর সি বিন্দুর জন্য তাকাই। সি বিন্দুতে খেয়াল করো, সি বিন্দুতে আয়তনটা হচ্ছে 6, এই যে আয়তনটা হচ্ছে 6 আর প্রেশারটা হচ্ছে 6। মানে এখন আর কি কোঅর্ডিনেটগুলো তোমাদের মাথায় গেঁথে যাওয়ার কথা। এই হচ্ছে 6 বা সি বিন্দু, সি বিন্দুতে এই যে আয়তনটা চলে আসবে এইখানটায় 6 × 10⁻³ ওকে, যেহেতু আয়তন 10⁻³ তে কনভার্ট করে নিলাম। এখন আমাদের ভাইয়া কাজটা কি? এই এবিসি পথে কাজ মাপবো আমরা প্রথমে। এখন এবিসি পথে যাওয়ার ক্ষেত্রে প্রথম স্টেপ, এ থেকে বিতে যাব। বলো এ থেকে বিতে যাইতে কোনো কাজ হবে? হবে না। আমরা একটু লিখে রাখি যে ডাব্লিউ এ থেকে বি হয়ে আমরা যখন সিতে যাব, আমি ছোট হাতে লিখে ফেলছি, এ থেকে বি হয়ে আমরা যখন সিতে যাব তখন অ্যাকচুয়ালি দুইটা স্টেপ, একটা হচ্ছে এ থেকে বিতে যাব, দেন হচ্ছে বি থেকে সিতে যাব। সো আমরা দুইটা স্টেপের জন্য কাজ বের করব। আমাকে বলে এ থেকে বিতে যাওয়ার ক্ষেত্রে কোনো কাজ হবে? হবে না কিন্তু, কারণ এ থেকে বিতে যাওয়ার ক্ষেত্রে আয়তন দেখো ফিক্সড বসে আছে। সো আয়তনের পরিবর্তন নাই, তো কাজ শূন্য। এরপরে আমরা কই যাব? বি থেকে সিতে যাব। বি থেকে সিতে যাওয়ার ক্ষেত্রে আমাদের একটা কাজ সম্পন্ন হবে। তো এই কাজটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো বি থেকে সিতে যখনই আমরা যাচ্ছি, আমাদের ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে বি, ফাইনাল পয়েন্ট হচ্ছে সি। তাহলে এখন আমাদের কাজটা কি হবে? বি থেকে আমরা কিন্তু এখন এ থেকে বি কে ভুলে যাব, আমাদের এখন ফোকাসটা কোথায়? বি থেকে সিতে, বি থেকে সিতে। তাহলে আমাদের ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে বি, বি থেকে আমরা একটা লম্ব টানলাম, ফাইনাল পয়েন্ট হচ্ছে সি, সি থেকে আমরা একটা লম্ব টানলাম, এবং এই লম্বটা টানার ফলে দেখো আয়তন অক্ষের সাথে এটা একটা কিন্তু ক্ষেত্র তৈরি করছে। এই যে ক্ষেত্রটা তৈরি হইল না, এই ক্ষেত্রটার যে ক্ষেত্রফল সেটাই হবে আমাদের কৃতকাজ। তাহলে এই কৃতকাজটা এখানে কত আসবে আমরা যদি একটু দেখতে চাই, ডাব্লিউ বি থেকে সিটা কত আসবে? ডাব্লিউ বি থেকে সি, এটা একটা আয়তক্ষেত্র না? তাহলে এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত আর প্রস্থ কত এটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, আবারও বলতেছি, তুমি ফোকাস রাখবা এখন শুধু কার উপর? বি থেকে সি স্টেপের উপর। তোমার কিন্তু এখন এ থেকে বি কে দেখার কোনো দরকার নাই, তুমি বি থেকে সি স্টেপটাকেই এখন ফোকাস রাখবা। তাহলে ফোকাসে যদি রাখো, তুমি বি থেকে সি এই প্রক্রিয়ার জন্য কাজ বের করতেছো। কাজ বের করার নিয়ম কি? বি থেকে ভলিউম অক্ষের ওপর লম্ব টানলাম, সি থেকে ভলিউম অক্ষের ওপর লম্ব টেনে এরকম একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি করলাম। এখন কাজটা বের করতে হবে। তাহলে তুমি যদি তাকায় দেখো যে এটার যে দৈর্ঘ্য এতটুকু, এই লেন্থটা হচ্ছে এতটুকু, এটার ভ্যালু হচ্ছে 6 × 10⁵। তাহলে একটা ডাইমেনশন হচ্ছে 6 × 10⁵। আরেকটা ডাইমেনশন কত? এই যে এতটুকু দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কত? দেখো এই ডান পাশের পয়েন্টটা হচ্ছে 6 আর বাম পাশের পয়েন্টটা হচ্ছে 2, তাহলে এই দৈর্ঘ্যটা হবে 6 - 2, আর প্রত্যেকটার সাথে দেখো 10⁻³ গুণাকারে আছে, 4 × 10⁻³। তাহলে আরেকটা ডাইমেনশন আমি কত পাচ্ছি? 4 × 10⁻³ ওকে। তাহলে এটা পেয়ে যাচ্ছি 4 × 10⁻³ এককটা আসবে জুল, যেহেতু সবগুলোকে আমি আমার মতো চাপ আর মিটার প্যাসকেল আর মিটার কিউবে কনভার্ট করে নিছি। তাহলে ক্যালকুলেশন করো, আনসারটা এখানে চলে আসবে 24 × 10⁻², ক্যালকুলেশন করলে আসবে 2400 জুল। ঠিক আছে, এখন প্লাস না মাইনাস দেখেই বুঝতে পারতেছো যে আয়তনটা কিন্তু এখানে বাড়তেছে। বি বিন্দুতে আমাদের আয়তনটা কত ছিল? 2 লিটার ছিল, আর সি বিন্দুতে আয়তনটা কত হয়ে গেছে বলো তো? 6 হয়ে গেছে। সো আয়তন কিন্তু আমাদের এখানে বাড়তেছে। আয়তন যেহেতু বাড়তেছে, কৃত কাজটা আমাদের কি আসবে? পজিটিভই আসবে। সো কিছু না দিলে পজিটিভই বুঝবো। তাহলে এইখান থেকে আমরা বলতে পারতেছি যে এ থেকে বিতে কাজটা কত ছিল? 0, আর বি থেকে সিতে কাজটা কত হয়েছে? +2400, +2400। তাহলে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? 2400 জুল। তাহলে এইটা আমরা এই পুরা পথে এ থেকে বি থেকে সি পথে কাজ বের করলাম। এখন আমার কাজটা কি হবে? অন্তস্থ শক্তি বের করা। এখন দেখো এই যে প্রক্রিয়াটা ঘটাইছি, প্রক্রিয়াটার আদি বিন্দু কোথায় ছিল? এতে ছিল। বি হচ্ছে স্টপেজ, আলটিমেটলি ফাইনালি আমি কোথায় পৌঁছাইছি? সিতে। তাইলে আমার ইনিশিয়াল স্টেট বা আইএস কোনটা? এ বিন্দু। ফাইনাল স্টেট বা গন্তব্যটা কোথায়? সিতে, সরি
গন্তব্যটা হচ্ছে সি বিন্দুতে। তাইলে আমি যদি অন্তস্থ শক্তির পরিবর্তনটা মাপতে চাই আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন মাপতে চাইলে আমাকে ডেল্টা ইউ এ থেকে বি হয়ে সিতে অন্তস্থ শক্তির পরিবর্তন মাপতে চাই, চূড়ান্ত বিন্দুর অন্তস্থ শক্তি দ্যাট ইজ ইউসি মাইনাস আদি বিন্দুর অন্তস্থ শক্তি দ্যাট ইজ ইউএ। তাহলে ইউসি কত ভাইয়া? 600 বলেই দিছে প্রশ্নে, দেখো 600 বলে দিছে। আর ইউএ কত? 100। তাহলে জুল এককে হিসাব করলে কত আসবে? চলে আসবে আমার 500 জুল। ওকে, 500 জুল। তাইলে আমরা ডেল্টা ইউ পেয়ে গেছি, ডাব্লিউ পেয়ে গেছি। তাইলে বলো তো এই স্টেপে কিউটা কত? কিউ এ টু বি টু সি, এটার ভ্যালু আসবে ডাব্লিউ এ টু বি টু সি প্লাস ডেল্টা ইউ এ টু বি টু সি। তাহলে দেখো ডাব্লিউ কত পাচ্ছি? 2400। ডেল্টা ইউ কত পাচ্ছি? 500। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে বলো তো? 2900 জুল। এখন আমি যেহেতু একটা সুন্দর মতো বুঝায় ফেলছি, বাকিগুলো আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো বাকিগুলোর জন্য আমার নতুন স্লাইড নিতে হবে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এ থেকে ডি হয়ে সিতে যাব। এ থেকে ডি হয়ে সিতে যাব। এই হচ্ছে প্রেসার, এই হচ্ছে ভলিউম। আমি একটু ফাস্ট যাব এখন, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার এ বিন্দু। এ বিন্দুতে আমাদের হোপফুলি মনে আছে প্রেসার হচ্ছে 2 × 10⁵, ভলিউম হচ্ছে 2 × 10⁻³ এ থেকে আমি যাব হচ্ছে ডিতে। এই হচ্ছে ডি বিন্দু। ডি বিন্দুতে আমাদের ভলিউম হচ্ছে 6 × 10⁻³ প্রেসার তো বোঝাই যাচ্ছে আগেরটাই। আর ডি থেকে যাব আমি হচ্ছে সিতে। সি বিন্দুতে আমাদের প্রেসার তো বোঝাই যাচ্ছে কত হবে, 6 × 10⁵। তাহলে এ থেকে ডি হয়ে সিতে যাব। এই পথের জন্য আমি কাজ বের করব। তাহলে এই পথটা অ্যাকচুয়ালি দুইটা স্টেপে বিভক্ত। আমি যদি এ থেকে ডি হয়ে সিতে যাইতে চাই, কাজ হচ্ছে দুইটা স্টেপ আছে এখানে। একটা হচ্ছে এ থেকে ডিতে যাওয়ার জন্য কাজ করতে হবে, দেন ডি থেকে সিতে যাওয়ার জন্য কাজ করতে হবে, রাইট? তাহলে চলো আমরা প্রথমে এ থেকে ডি এর জন্য কাজটা বের করি। প্রথম কথা, আদি বিন্দু হচ্ছে এ। এখন আমি শুধুমাত্র এ থেকে ডি এর জন্যই ফোকাস করব, বাকিগুলোর দিকে ফোকাস করব না। এ থেকে ডি এই স্টেপটার জন্য আমি ফোকাস করব। তাহলে এ থেকে ডি, আদি বিন্দু এ, শেষ বিন্দু ডি, লম্ব টানলাম, ক্ষেত্র তৈরি হয়ে গেল। ক্ষেত্রফল মাপবো। ক্ষেত্রফলটা কত আসবে দেখো, এই যে ডাইমেনশন, এটার ভ্যালু আমরা দেখছিলাম 6 - 2 × 10⁻³ দ্যাট ইজ 4 × 10⁻³ রাইট? ওকে। আর এই যে এই ডাইমেনশনটা কত আসবে? এটা আসবে, দেখে বুঝে ফেলার কথা, 2 × 10⁻5। এই যে জাস্ট এতটুকু এতটুকু এতটুকু। তাহলে এইটা চলে আসবে আমার 2 × 10⁵। সো দেখো আমরা এরিয়াটা বের করে ফেলতে পারতেছি। এরিয়াটা কত? একটা ডাইমেনশন 4 × 10⁻³ আরেকটা চলে আসছে 2 × 10⁵। তাহলে গুণ করে দাও। এরিয়াটা কত আসবে দেখবা, 8 × 10² চলে আসবে, দ্যাট ইজ 800 চলে আসবে। তাইলে এই যে এরিয়া, এটাই কি কৃতকাজ না? কৃতকাজ। সো আমরা বলতে পারি এখান থেকে যে এ থেকে ডিতে যাওয়ার ক্ষেত্রে কৃতকাজের মানটা হচ্ছে কত? 800। এখন বলো পজিটিভ না নেগেটিভ? খুবই সহজ, ভলিউম আগে ছিল 2, পরে হয়েছে কত? 6। অবশ্যই কি হবে বলো তো? ভলিউম যেহেতু বাড়তেছে, কৃতকাজটা পজিটিভই হবে। সো এ থেকে ডিতে আসার ক্ষেত্রে কৃতকাজ 800 জুল। এখন আমাদের আরেকটা স্টেপ খুবই সহজ, না বললেও চলে, সেটা হচ্ছে এই ডি থেকে আমরা কই যাব? ডি থেকে আমরা কই যাব? সিতে যাব। ডি থেকে সিতে যাব। আমাদের এ থেকে ডিতে আমরা আনসার পেয়ে গেছি, দ্যাট ইজ +800। এখন আমার কাজ হচ্ছে এই যে এই ডি থেকে সি বের করা। আমারে বলো ডি থেকে সিতে যাওয়ার ক্ষেত্রে আয়তনের চেঞ্জ হয়েছে? হয় নাই। আয়তনের চেঞ্জ না হলে কাজ কত? 0। দেখো আয়তন কিন্তু 6-এ বসে আছে, ঠিক আছে? কাজ হবে 0। তাহলে এই চলে আসবে আমাদের 800 জুল। 800 জুল কি কাজ? তাইলে দেখো এই পুরা পথে কাজ বের করে ফেলছি। এখন কাজটা কি? পুরা পথের জন্য অন্তস্থ শক্তির পরিবর্তন বের করা। এখন দেখো এ বিন্দুতে অন্তস্থ শক্তি কত? ইউএ। এটা আমার আদি বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট, আইপি। আর এই যে সিটা, এটাই আমার ফাইনাল ডেস্টিনেশন না, বা ফাইনাল স্টেট না, তাই তো?
এই পয়েন্টে একটা অন্তস্থ শক্তি আছে ইউসি। তাইলে আমাকে বলো, আমি এই যে স্টেপটা নিছি, যেখানে আমি কি করছি বলো তো, ডেল্টা ইউ মাপতে চাচ্ছি, এ থেকে ডি হয়ে ভাইয়া সিতে গেছি, তাহলে এখানে দুইটা প্রসেস হয়েছে বা দুইটা স্টেপ হয়েছে বলতে পারো। একটা স্টেপ বা দুইটা পথ হয়েছে, একটা পথ হচ্ছে এ থেকে ডিতে যাওয়া, দেন হচ্ছে আমি ডি থেকে সিতে গেছি। বাট আমার অ্যাকচুয়ালি এত কিছু দরকার নাই। কেন দরকার নাই? কারণ অন্তস্থ শক্তির পরিবর্তনে আমরা বুঝি যে আমার ইনিশিয়াল স্টেটটা কোথায়, ফাইনাল স্টেটটা কোথায়, এটা জানলেই হয়েছে। আমার যাত্রা বিন্দু কই, গন্তব্য কই, এটা জানলেই হয়েছে। মাঝখানে স্টপেজ কই আমি দিছি, ডাজেন্ট ম্যাটার। এখানে আমি ডিতে এসে স্টপেজ দিছি, ডাজেন্ট ম্যাটার। শুরুর বিন্দু এ, শেষের বিন্দু সি, এটাই হচ্ছে ম্যাটার করে। তাহলে এটার ভ্যালু আসবে ইউসি মাইনাস ইউএ। তাহলে ইউসি কত ভাই? 600। ইউএ কত? 100। মান বসায় দেই, কত আসবে? 500 প্লাস 500 জুল। তাইলে আমাকে বলো, আমরা অলরেডি কিন্তু দুইটা ভ্যালু পেয়ে গেছি। একটা হচ্ছে আমাদের এই যে ডাব্লিউ পেয়ে গেছি, আরেকটা হচ্ছে আমাদের ডেল ইউ পেয়ে গেছি। সো আমরা এইখান থেকে খুব ইজিলি কিউ বের করতে পারবো। এ থেকে ডি থেকে সিতে যাওয়ার ক্ষেত্রে কিউ এর মানটা আসবে ডেল্টা ডাব্লিউ এ থেকে ডি থেকে সি প্লাস ডাব্লিউ এ থেকে ডি থেকে সি। ওকে, কথা ক্লিয়ার? ডান। এখন দেখো ডেল্টা ইউ কত ভাইয়া? 500, সবসময় 500ই আসবে। ডাব্লিউ কত ভাইয়া? 800। তাহলে কত চলে আসলো? 1300 জুল। তাহলে এইটা আমাদের চলে আসলো 1300 জুল। ওকে, তাহলে এই পথের জন্য তাপ বের করা শেষ। আমাদের ফাইনাল আরেকটা পথ আছে, এই পথটা হচ্ছে এ থেকে সি পথ। এ থেকে সি পথটা কিরকম ছিল? এই হচ্ছে পি, এই হচ্ছে ভি, এই হচ্ছে এ বিন্দু, এই হচ্ছে আমাদের সি বিন্দু। আমরা কিন্তু এই এ থেকে সিতে যাওয়ার জন্য যে কাজ, সেইটা আমাদের আগের লেকচারে বের করে আসছি। ঠিক আছে, সো আমাদের কাজ কিন্তু এখন অনেক সহজ হয়ে গেছে। আগের লেকচারে আমরা এটা গতে বের করে আসছিলাম। তাও আমি একটু দ্রুত গতিতে দেখায় দিই। এই ডাইমেনশনগুলো তো জানোই, এখন তোমাদের করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। ওকে, তাইলে আমাদের কাজটা কি এখন? কাজ বের করব এ থেকে সিতে। কিভাবে বের করব? ওই যে আদি বিন্দু এ থেকে একটা লম্ব, তারপরে শেষ বিন্দু সি থেকে আরেকটা লম্ব। তাইলে লম্ব টানাটানির ফলে দেখো একটা ক্ষেত্র তৈরি হয়ে গেছে। এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রের যেই ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটাই কি নির্দেশ করে? কাজ নির্দেশ করে। পজিটিভ না নেগেটিভ কাজ? দেখো শুরুতে আয়তন ছিল 2, শেষে আয়তন কত হয়েছে? 6। তাহলে এই ক্ষেত্রটা কি কাজ নির্দেশ করবে? পজিটিভ কাজ। তাহলে এই ক্ষেত্রটার ক্ষেত্রফলই হবে আমাদের এ থেকে সিতে কৃত কাজ। কৃত কাজটা আসবে হাফ ইন্টু, পজিটিভ যেহেতু আমি আর সাইন বসাইলাম না, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু কোনগুলা? একটা হচ্ছে এই যে এই বাহুটা, আরেকটা হচ্ছে এই বাহু, আরেকটা হচ্ছে এই যে এই বাহুটা। এই দুইটা বাহুর দিকে ফোকাস দিতে হবে। ছোট্ট যে বাহুটা দেখে বুঝে ফেলার কথা, এটার ডাইমেনশন হচ্ছে এই যে এতটুকের সমান। সো এই ছোট্ট বাহুটার ডাইমেনশন আমরা বলতে পারি 2 × 10⁵, একটা সমান্তরাল বাহু। প্লাস দ্বিতীয় যে সমান্তরাল বাহুটা আছে, এই যে এটার ডাইমেনশন আমরা বলতে পারি এই যে এতটুকুর সমান, দ্যাট ইজ 6 × 10⁵। দেখো এই যে এতটুকুর সমান 6 × 10⁵। তাহলে এই বাহুটার ডাইমেনশন হচ্ছে 6 × 10⁵। তাহলে প্লাস 6 × 10⁵ ইন্টু, এখন আমার যেটা করতে হবে ভাইয়া সেটা হচ্ছে মধ্যবর্তী দূরত্বটা মাপতে হবে এই সমান্তরাল দুইটা বাহুর। এটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। বহুবার দেখে আসছি এই দূরত্বটা কত? 6 থেকে 2 বিয়োগ 4 × 10⁻³ বোঝাই যায়। 4 × 10⁻³। এগুলা কিন্তু ভাইয়া মানে ছোট কালের ম্যাথ, হ্যাঁ, আর কিচ্ছু না। বিশ্বাস করো, এগুলা কোনো ফিজিক্স নাই। ফিজিক্স যা ছিল আমরা আগেই পড়ে ফেলছি। 2 + 6 8, 8 × 2 16, তাই তো? তাহলে এখানে ক্যালকুলেশন করলে আনসার আসবে হচ্ছে 1600 জুল। আমরা আগেও দেখছিলাম যে এটা 1600 জুলই আসবে। তাহলে ডাব্লিউ আবারও কষ্ট করে বাইর করলাম। এখন আমার কাজ হচ্ছে ডেল ইউ বের করা। ডেল ইউ এ থেকে সি, তাহলে এ থেকে সিতে যাওয়ার ক্ষেত্রে ডেল ইউ কত হবে? চূড়ান্ত বিন্দু ইউসি মাইনাস আদি বিন্দু ইউএ। ইউসি কত ভাইয়া? 600। ইউএ কত ভাইয়া? 100। দেখো অন্তস্থ শক্তির কোনো চেঞ্জ নাই, কারণ অন্তস্থ শক্তি পাথ ডিপেন্ডেন্ট না, আদি অবস্থা শেষ অবস্থার উপর ডিপেন্ড করে। তাহলে এইখান থেকে আমরা
এ থেকে সিতে যাওয়ার জন্য সব কিছু বের করে ফেলতে পারবো। এ থেকে সিতে যাওয়ার জন্য ডেল্টা ইউ জানি, ডাব্লিউ জানি। সো দুইটা কি করে দেব, যোগ করে দেব। যোগ করে দেই, কত হবে দেখো তো। আমাদের এ থেকে সিতে যাওয়ার ক্ষেত্রে কাজ হচ্ছে 1600, এ থেকে সিতে যাওয়ার ক্ষেত্রে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হচ্ছে 500। তাহলে 1600 প্লাস 500 কত আসে, 2100। কত আসলো, 2100। তাইলে দেখো তো অনেক সাধনার পরে আমি সবগুলা স্টেপ, এ থেকে ডি থেকে সিতে বা এডিসি পথে 1300 জুল, এ থেকে সি ডিরেক্ট পথে 2100 জুল, এবং এ থেকে বি থেকে সি পথে এখানে কত 2900 জুল তাপ প্রবাহ পাইলাম। কাজেই এখন আমি কমেন্ট করতে পারবো যে কোন পথে তাপের পরিমাণ তাহলে বেশি, এ থেকে বি থেকে সি পথে। যারা বুদ্ধিমান তারা দেখেই বুঝতে পারে, কারণ অন্তঃস্থ শক্তির পরিবর্তন এখানে ম্যাটার করে না, সব ক্ষেত্রে সেম। তাহলে তাপ ডিপেন্ড করবে কাজের উপরে, তাহলে কাজ কার বেশি হবে, যার ক্ষেত্রফলটা বড় হবে। তুমি দেখো এই সবুজ কালারের যেই পথটা, এই পথটাই কিন্তু বেশি পরিমাণ ক্ষেত্রফল দখল করতে পারবে। আমি যদি একটু তোমাদেরকে দেখাইতে চাই, এই সবুজ কালারের যেই ক্ষেত্রটা, এটা কিন্তু এই যে পুরা জায়গাটা দখল করছে। দেখো এই পুরা এরিয়াটা দখল করছে, এই পুরা এরিয়াটা দখল করছে, তাই না? এই পুরা এরিয়াটা দখল করছে। আবার তুমি যদি আকাশি কালারেরটার কথা চিন্তা করো, আকাশি কালারের এই রেখাটা দ্যাট ইজ এ থেকে সি, এটা কিন্তু অল্প মানে তার চাইতে কম এরিয়া দখল করছে, রাইট? এতটুকু এরিয়া দখল করছে। আবার তুমি যদি কমলা কালারের রেখাটার জন্য দেখতে চাও, এডিসি, এটা কিন্তু এই যে ছোট্ট একটু এরিয়া দখল করছে। সো আমরা দেখেই বুঝতে পারতেছি যে আমাদের কমলা কালারের পথে কাজ হয়েছে কম, আকাশি কালারে তার চাইতে বেশি, সবুজ কালারের জন্য তার চাইতেও বেশি ক্ষেত্রফলগুলো থেকে। সো কাজ যার বেশি হবে তার জন্য তাপটাও কিন্তু বেশি হবে। ম্যাথে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা তাই বুঝতে পারতেছি। দ্যাট ইজ আমাদের এই যে কিউ এবিসি গ্রেটার দেন কিউ এসি গ্রেটার দেন কিউ এডিসি। তুমি যদি দেখো এবিসি হচ্ছে 2900, এসি হচ্ছে 2100, আর এই এডিসি হচ্ছে 1300। ওকে, দেখে ফেললাম, খুব সুন্দর একটা প্রবলেম। আচ্ছা, এবার আমরা এই প্রবলেমটা দেখব। প্রবলেমটা বলছে, এই প্রবলেমের যে প্রথম অংশ এরটুকু আমরা আগে করে আসছি থার্মোমিটার লেকচারটাতে, এরটুকু আমাদের এখন আর লাগবে না, ঠিক আছে? এরটুকু আমরা এখন ছড়ায় রাখি, এটা আমাদের গ নাম্বার প্রশ্নটা সলভ করতে কাজে লাগতো, এখন আর লাগতেছে না। পরের টুক দেখি, অর্থাৎ পরের অংশে কি বলছে দেখো, শাহেদ 5 অ্যাটমসফিয়ার বা 5 এটিএম চাপ বিশিষ্ট একটা পাত্রে আবদ্ধ গ্যাসে 2400 জুল তাপশক্তি সরবরাহ করে। মানে গ্যাসটাকে সে তাপশক্তি দেয়, মানে গ্যাসটা তাপশক্তি কি করে, শোষণ করে। তাহলে আমরা বলতে পারি না এখান থেকে যে গ্যাসের জন্য কিউ এর মানটা কত, +2400। এতে গ্যাসের আয়তন কি হয়, তাপ খাইছে, গ্যাসগুলো ছোটাছুটি করে, পিস্টনটা ধাক্কা মারে, গ্যাস তার আয়তনটাকে বাড়ায় ফেলে, পিস্টনটাকে উপরে তুলে দেয়, গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। এটা ছিল আয়তন শুরুতে, V1 সমান 1600 সেন্টিমিটার কিউব, এটা হয়ে গেল আয়তন পরবর্তীতে V2 সমান 3200 সেন্টিমিটার কিউব। অন্তঃস্থ শক্তির পরিবর্তন মেপে পাওয়া গেল এখানে এত, এটাকে আমরা ধরে নিলাম ডেল্টা ইউ। ওকে, এখানে মান ডিরেক্টলি দিয়েই দিছে। প্রশ্ন করছে উদ্দীপকের শাহেদের পরীক্ষাটা তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে কিনা। আচ্ছা, মানে প্রথম সূত্র তাপগতিবিদ্যার কি বলছে, কিউ সমান সমান হচ্ছে ডেল্টা ইউ প্লাস ডাব্লিউ। আমাকে দেখতে হবে যে এই সূত্রটা উদ্দীপকের ঘটনাটা মানে কিনা। এই উদ্দীপকের ঘটনায় দেখো অনেকগুলা ডাটা দেওয়া আছে, তোমার কিউ এর মান দেওয়া আছে, তোমার ডেল্টা ইউ এর মান দেওয়া আছে, রাইট? এখন তুমি হচ্ছে গিয়ে নতুন নতুন অঙ্ক করা শুরু করছো, তুমি দেখলা বাহ কত সুন্দর কিউ আর ডেল্টা ইউ দেওয়া আছে, যাই ডাব্লিউ বের করে ফেলি। ডাব্লিউ তো আমরা জানি, কিউ থেকে ডেল্টা ইউ মাইনাস ডাব্লিউ তুমি বের করলা। অঙ্ক একটু করে দিয়ে তুমি চলে আসছো বোর্ডের অঙ্ক পরীক্ষায়, দেখো 21 সালে আসছিল, একটা বড় কাটা পাবা। কেন? তোমারে বলছে এই সূত্রটা ভেরিফাই করতে, তার মানে কোয়েশ্চেন সেটা তোমাকে বাইন্ডিংস দিচ্ছে যে ভাই এই সূত্র ঠিক না বেঠিক, তুমি যাচাই করবা। এখন একটা জিনিস তোমার যাচাই করতে বলছে, তুমি ঠিক না বেঠিক এটা জানোই না, এই উদ্দীপক অনুসারে তুমি কিভাবে এই উদ্দীপকের ঘটনা এই সূত্রটা অ্যাপ্লাই করে দিলা? এইটা তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রই নাকি, কাজেই এইটা ডিরেক্টলি অ্যাপ্লাই করা যাবে না। তাহলে কি করতে হবে, তোমাকে ম্যানুয়ালি ডাব্লিউ বের করতে হবে। ডাব্লিউ বের করে তোমাকে চেক করতে হবে যে আসলে এই সূত্রটা এখানে খাটতেছে কিনা। চলো করি। ম্যানুয়ালি কিভাবে ডাব্লিউ বের করা যায়, প্রশ্ন পড়তে হবে। প্রশ্নে বলছে শাহেদ যেই পাত্রটা নিছে সেটা স্থির চাপ 5 এটিএম চাপ বিশিষ্ট, চাপকে চেঞ্জ করে নাই, চাপটা ফিক্স রাখছে 5 এটিএম। চাপটাকে ফিক্স রেখে সে যেটা করছে যে গ্যাস যে পাত্রটা ছিল সেটার
আয়তন চেঞ্জ হয়েছে। মনে করো গ্যাস পাত্রটা শুরুতে ছিল এই জায়গায়, এখন মনে করো ওই গ্যাসের ধাক্কা টাক্কা খায় এই পিস্টনটা উপরে উঠে গেছে, উপরে উঠে কোন জায়গায় উঠছে, এই জায়গাটা উঠছে। তাহলে শুরুতে গ্যাসটার আয়তন কত ছিল? শুরুতে গ্যাসের আয়তন ছিল এতটুকু, এতটুকু জায়গা দখল করছিল, এটা ছিল V1 সমান 1600 সেন্টিমিটার কিউব। পরবর্তীতে আয়তন কত হয়েছে? পরবর্তীতে কিন্তু বড় সড়ো জায়গা দখল করছে, পিস্টনটা কিন্তু এখন আর এইখানে নাই, ধাক্কা খায় উপরে উঠে গেছে, পিস্টনটা এখন আছে এই জায়গায়। সো তখনও দখলকৃত আয়তনটা কত? এই যে পুরাটা, এই পুরাটাও দখলকৃত আয়তন। তাহলে এখন দখলকৃত আয়তন কত হয়েছে? V2 সমান সমান 3200 সেন্টিমিটার কিউব। তাইলে দেখো আয়তনের পরিবর্তনটা কত হয়েছে? V2 মাইনাস V1, এটা আসবে 3200 মাইনাস 1600 সেন্টিমিটার কিউব। ক্যালকুলেশন করলে পাবা 1600 সেন্টিমিটার কিউব। বাট আমরা দেখছিলাম যে যখনই আমরা কাজ বের করতে যাই এই সেন্টিমিটার কিউব লিটার এগুলো রাখলে হয় না, কিসে নিতে হয়? মিটার কিউবে। কিভাবে নিবা? মনে রাখবা 1 সেন্টিমিটার কিউব এটা সমান সমান 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার কিউব। ক্যালকুলেশন থেকে পাইছি। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 6 গুণ করে দিবা, চলে আসবে এখানে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার কিউব। মিটার কিউব ডান। এখন আসো, স্থির চাপে কাজ হয়েছে তাই না? তাহলে কাজের ফর্মুলাটা কি হবে? ফর্মুলাটা হবে হচ্ছে গিয়ে তোমার W সমান সমান P ডেল ভি। ডেল ভি তো জানি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার কিউব। এখন লাগবে কি? প্রেসার। প্রেসার কত দিছে? 5 ATM। এখন আমারে বলি এটিএম এ রাখলে হবে? হবে না, এটিএম এ রাখলে হবে না। কিসে নিতে হয়? প্যাসকেলে। এখন তুমি খুঁজতেছো যে এটিএম থেকে প্যাসকেলে কনভার্সন কিভাবে করতে হয়, প্রশ্নে কোনো ডাটা দেওয়া নাই। মনে রাখবা প্রশ্নে যদি 1 ATM সমান সমান 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল বলা থাকে ওটা নিয়ে কাজ করতে হবে। প্রশ্নে যদি 1 ATM সমান সমান 69 প্যাসকেল বলে ওটা নিয়ে কাজ করতে হবে। কিন্তু প্রশ্নে যদি বলা না থাকে তাইলে 1 ATM সমান সমান বসাবা 1.01325 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। এটা হচ্ছে অরিজিনাল ভ্যালু, অ্যাটমসফিয়ারিক প্রেসারের অরিজিনাল ভ্যালু। কাজেই এইখানে তোমার চলে আসবে 5 ইন্টু 1 ATM কে তুমি লিখবা 1.01325 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কত? প্যাসকেল। কনভার্সনটা করে ফেলো 5.06625 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। তাহলে দেখো এটার মান আমি জানি, পি এর মান জানি, ভি এর মান জানি, বসায় দাও। পি এর মান হচ্ছে 5.06625 ইন্টু 10 টু দি পাওয়ার 5, ডেল ভি এর মান হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে এককটা কিসে আসবে? যেহেতু আমি প্যাসকেল আর মিটার কিউবে নিছি, একক অবশ্যই জুল আসবে। 810.6 ক্যালকুলেশন করে পাচ্ছি 810.6 জুল। তাহলে দেখো এটাই কি আমার কৃত কাজের মানটা না? বের করে ফেলছি। এখন আমি দেখব যে এই প্রক্রিয়ায় ডাব্লিউ জানি, ডেল ইউ জানি, কিউ জানি। এখন আমি ভেরিফাই করব যে এই সূত্র খাটে কিনা। দেখো ভেরিফাই কিভাবে করব? প্রথমে ডেল ইউ আর ডাব্লিউ যোগ করে দিই। দেখো ডাব্লিউ প্লাস ডেল ইউ কত আসে? ডাব্লিউ হচ্ছে আমাদের 810.6, ডেল ইউ হচ্ছে আমাদের 1589.4। ক্যালকুলেশন করে পাচ্ছি কিউ এর মান। কিউ এর মানটা আমাদের কত? 2400 জুল। 2400 জুল ওইটা দেখে বললে হবে? আমার মতো হবে না, তোমাকে এখানে মান বসায় ক্যালকুলেটারে ক্যালকুলেট করতে হবে। বিশ্বাস করো ক্যালকুলেটারে তুমি যদি এই দুটাকে যোগ করো দেখবা আল্লাহর রহমতে চলে আসবে 2400 জুল। আর সেটাই আমাদের প্রশ্নে যেই তাপের মানটা দিয়ে দেওয়া আছে সেটা সমান না। তার মানে আমরা বলতে পারি যে প্রশ্নে যে প্রক্রিয়াটার কথা বলছে বা প্রশ্নে যে ঘটনার কথা বলছে সেই ঘটনাটা কিউ সমান সমান ডাব্লিউ প্লাস ডেল ইউ, এই ফর্মুলাটা মেনে চলে। ওই উদ্দীপকের প্রক্রিয়ার যে ডাটাগুলো আছে সেগুলোর সাথে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র ম্যাচ করে। সো আমরা বলতে পারি শাহেদের পরীক্ষাটা তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে। সো দ্যাটস ইট ফর টুডে। তোমাদের সাথে আবার নেক্সট লেকচারে দেখা হবে। হোপফুলি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট লেকচারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।